হাত পা থরথর করে কাঁপছে খুশবুর। এমনিতে সে ভীষণ সাহসী, কিন্তু যখন ভার্সিটির পলিটিশিয়ান লিডারের দলবল কাউকে তুলে নিয়ে আসে, তখন যে কারোরই ভয়ে চুপসে থাকার কথা। তবে খুশবুর ভয়টা অন্য জায়গায়। যার দলবল তাকে তুলে এনেছে সে আর কেউ না, রাবিদ, যাকে দেখলে খুশবুর দম আটকে আসে। পায়ের তলার মাটি সরে যায়। মনে হয় কেউ যেন তার গলা চেপে ধরে আছে। কথা বলতে পারে না সে, যদিও সারাদিন মুখ দিয়ে খই ফুটতে থাকে। সে একটা প্রাইভেট কারের পেছনে বসে আছে। বসে আছে বলতে আটকে রাখা হয়েছে। ভার্সিটি শেষে রিক্সা করে বাড়ি ফিরছিল খুশবু। মাঝ রাস্তায় ধরাম করে একটা গাড়ির সামনে দাঁড়ায়। গাড়ি থেকে দুজন ছেলে মেয়ে নেমে এসে খুশবুকে বলল, আপনাকে আমরা তুলে নিতে এসেছি, দয়া করে যদি আমাদের ছোট গাড়িতে বসতেন। গাড়ি থেকে দুজন ছেলে নেমে এসে খুশবুকে বলল, যদি আমার সামনে থেকে এক্ষুনি না যান, তাহলে এই পিন দিয়ে শরীরের এতগুলো ফুটো করব যে বুঝতেই পারবেন না কোন ফুটো দিয়ে শ্বাস নেবেন আর কোন ফুটো দিয়ে শুশু করবেন। খুশবু তখন মোটেও ভয় পায়নি। স্কার্ফ থেকে একটা পিন খুলে বলল। খুশবুর কথা শুনে ছেলে দুটোর চোখ রসগোল্লা হয়ে যায়। অন্য গ্রহের প্রাণী দেখলে সাধারণ মানুষ যেভাবে তাকায়, ঠিক সেভাবেই তাকিয়ে আছে খুশবুর দিকে। ভাঙা গলায় একটা ছেলে বলল, রাবিদ ভাই বলেছে শান্তিপূর্ণভাবে আপনাকে তুলে নিতে, তাই প্লিজ আপনি আমাদের সাথে চলুন। রাবিতের নাম শুনে খুশবু অ্যালকোহল থেকে জল হয়ে যায়। রোবটের মতন রিক্সা থেকে নেমে গাড়িতে গিয়ে বসে। রাস্তার পাশে একটা খোলা জায়গায় গাড়িটা থামে। সেখানে তালাবদ্ধ হয়ে বসে আছে খুশবু। সে সামনে তাকিয়ে দেখে খয়েরি পাঞ্জাবি পরা একটা রাজপুত্র এগিয়ে আসে তার দিকে। মাথায় ঝাঁকড়া চুল, হাতে কালো ঘড়ি, চোখে কালো সানগ্লাস। কিন্তু রাজপুত্ররা কি সানগ্লাস পরতো? খুশবু কনফিউজড। রাজপুত্র গাড়ির দরজা খুলে খুশবুর হাত ধরে গাড়ি থেকে নামায়। হাঁটু গেড়ে বসে তার হাতে চুমু খায়। খুশবু আবেশে চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর চোখ খুলে সে বড়সড় ধাক্কা খায়। কোথায় গেল তার রাজপুত্র? সে তো এখনো গাড়িতেই বসে আছে। খুশবু মনে মনে ভাবলেও তার মাথাটা গেছে রাজপুত্রের পাল্লায়। ইস, কি ভাবছে সে? এমন কিছু তো আদৌ ঘটবে না। উল্টো রাজপুত্র এসে তাকে ঠুস করে গুলি করে ঠাস করে ফেলে দিয়ে চলে যাবে। খুশবুর এতেও শান্তি। অন্তত তাকে সামনে রেখে সে মরতে পারবে। আচ্ছা, সত্যি রাবিদ তাকে মেরে ফেলতে এখানে আনেনি তো? সে আগের কথাগুলো মনে করছে। না, এমন কিছু তো সে করেনি যার কারণে রাবিদ তাকে শাস্তি দিতে পারে। সে তো রাবিদের সামনেই যায়নি। লুকিয়ে যখন তাকে দেখে তখনই তার মনের ভেতরে ঘূর্ণিঝড় হয়। আর সামনে গেলে নিশ্চিত সে বেহুশ হয়ে যাবে। খুশবু কারোর জন্য এতক্ষণ অপেক্ষা করেছে বলে মনে হয় না, যতক্ষণ সে এখানে বসে আছে, আবার একা একা একটা তালাবদ্ধ গাড়িতে। খুশবুর অপেক্ষার প্রহর অবসান হলো। এ কি, রাবিজা সত্যিই খয়েরি পাঞ্জাবি পরেছে। সব কিছু ঠিক একটু আগের মতোই। তাহলে কি তখন কল্পনা ছিল না? যদি কল্পনা না হয় তাহলে রাবিদ তো উবে গেল কি করে? খুশবু ভাবতে ভাবতে রাবিদ কখন যে তার পাশে এসে বসে সে বুঝতেই পারেনি। রাবিদ খুশবুর সামনে হাত নাড়াতেই খুশবু নড়ে ওঠে। ভয়ে কুঁকড়ে যায় সে। ঘন ঘন চোখের পলক ফেলছে। রাবিদ তার পাশে বসে আছে ভাবতেই তার পশম দাঁড়িয়ে উঠছে। শ্বাস আটকে আটকে আসছে। রাবিদ একটা ব্যাগ খোলার চেষ্টা করছে। দেখে মনে হচ্ছে ব্যাগের চেন কোনো কারণে নড়তে চাইছে না। খুশবু কিছুটা আন্দাজ করতে পারছে ব্যাগে কি আছে। রাবিদ ব্যাগ থেকে একটা চাইনিজ ছুরি বের করবে আর তা দিয়ে খুশবুকে ছিন্ন ভিন্ন করে দেবে। মরার আগে তার শেষ ইচ্ছে যদি জানতে চায় তবে সে জিজ্ঞেস করবে, আপনি কি ইন্দ্রজাল জানেন? আপনাকে দেখলে আমার মাথা ঘোরে কেন? আপনি কি মানুষকে বেহুশ করার মন্ত্র জানেন? নাকি আমার বড় কোনো রোগ হয়েছে যার জন্য আমার আপনাকে দেখলে আমার এমন হয়? খুশবুর ধারণা ভুল প্রমাণ করে ব্যাগ থেকে গুলি বা ছুরির বদলে খাতা বের করলো। রাবিদ খাতা বের করে বলল, আমি দুঃখিত, অ্যাকচুয়ালি তোমাকে কিছু বলার জন্য এখানে এভাবে তুলে আনতে হলো। আই এম সরি খুশবু। খুশবু মনে মনে ভাবছে একটু আগে সে যা ভাবলো এমন কিছু বলবে না তো। দূর, কি যে ভাবে খুশবু। কোথায় সে আর কোথায় রাবিদ? খুশবু, তুমি কি রাগ করেছ? দেখো, রাগ করলে করতে পারো, কিন্তু আমি প্রয়োজনে ডেকেছি। খুশবু এবারেও চুপটি করে বসে আছে। রাবিতের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো ঘুষি কয়েকটা পড়তো নাকে, কিন্তু তার শরীর মনে হচ্ছে কোনো কারণে জমে যাচ্ছে। রাবিদ কনফিউজড হয়ে জিজ্ঞেস করলো, তোমার শরীর ঠিক আছে খুশবু? তুমি ঘামছো কেন এভাবে? গাড়িতে তো এসি অন করা আছে। খুশবু মনে মনে বলল, আপনি বারবার আমার নাম নেবেন না তো। মনে হয় কেউ যেন আমার হৃৎপিণ্ডে চিমটি কাটে। কিন্তু মুখ দিয়ে একটা আওয়াজও বের করলো না। রাবিদ বিরক্ত নিয়ে বলল, আচ্ছা, তোমার জ্বর টর হয়নি তো? সে কথাটা শেষ করে খুশবুর কপালে হাত দিতে গেলেই
খুশবু বড় করে একটা হেঁচকি দেয়। রাবিদ হাত সরিয়ে গাড়ি থেকে পানির বোতল দেয়। খুশবু ঠকঠক করে অর্ধেক পানি শেষ করে দেয়। তুমি কি অসুস্থ? হসপিটাল নিয়ে যাবো কি? খুশবুকে এবারেও চুপ থাকতে দেখে রাবিদ ঝাঁঝালো গলায় বলল, দেখো খুশবু, তুমি কিন্তু আমার রাগ উঠাচ্ছ। আমি কারোর সাথে এতটা ধৈর্য নিয়ে কথা বলিনি যতটা তোমার সাথে বলছি। খুশবু তুতলিয়ে তুতলিয়ে বলল, জি, আপনি বলুন ভাইয়া, কি বলতে চান? আমার ছোট বোন আছে, সে আমাকে ভাইয়া বলে। অন্য কারোর মুখ থেকে আমি এটা শুনতে পছন্দ করি না। সরি বলো। সরি স্যার। রাবিদ গাড়ির সিটে আঘাত করে তার হাতের বই খাতা দিয়ে বলল, অ্যাসাইনমেন্ট দেওয়ার আর 2 দিন বাকি। শুনেছি তুমি নাকি ভালো স্টুডেন্ট। আশা করছি 2 দিনে কমপ্লিট করতে পারবে। আমি ক্লাসের ফার্স্ট গার্ল নই স্যার, ফোর্থ গার্ল। আমি জানি, কিন্তু তোমার হ্যান্ডরাইটিং সুন্দর। পরশু সকালে এটা কমপ্লিট করে লাইব্রেরিতে দেখা করবে আমার সাথে, বুঝতে পেরেছো? হুম। খুশবু রাতে কলম হাতে নিয়ে বসে আছে। লিখতে গেলে তার হাত কাঁপছে, অথচ পরীক্ষায় তার লেখা সবার আগে শেষ হয়। রাবিদ স্যার কি ম্যাজিক করে দিয়ে গেছেন যেন সে লিখতে না পারে। অনেক চেষ্টা করে সে কয়েকটা পেজ শেষ করেছে। মনে মনে প্রতিজ্ঞা করেছে কাল শেষ করেই উঠবে, তা না হলে দেখা যাবে পরশু রাবিদ লাইব্রেরিতে সবার সামনে ঠাস করে দুগালে দুটো থাপ্পড় মেরে দেবে। পরদিন সকালে ভার্সিটি যাওয়ার আগেই বেশ সেজে গুজে নেয় খুশবু। ফাংশনগুলোতেও সে এতটা সাজে না, কিন্তু আজ তার সাজতে খুব ভালো লাগছে। কেন যেন মনে হচ্ছে রাবিদ তাকে দেখবে। খুশবুর খুব ইচ্ছে এমন কিছু ঘটুক যাতে রাবিদ তার প্রতি ইমপ্রেসড হয়। খুশবু অবাক করার মতো কিছু একটা করবে। তখন রাবিদ তাকে বলবে, খুশবু তুমি তো খুব ভালো কাজ করলে, বন্ধু হবে তুমি আমার। কিংবা খুশবু রাজকন্যা সেজে বসে থাকবে আর রাবিদ সেই রাজকন্যার রাজা হবে। রূপকথার মতো সে আর রাবিদ ভালোবাসার রাজ্যে বিচরণ করবে। এসব ভাবতে ভাবতেই খুশবু ভার্সিটি পৌঁছে। ক্লাসে যাওয়ার পরই শুভ এসে হাজির। শুভ ছেলেটা একদম আলাদা। ছেলেদের থেকে শুভই একমাত্র ছেলে যার সাথে খুশবুর বন্ধুত্ব আছে। সে এসেই খুশবুর হাত ধরে বলল, বাবা, খুশবু, তোমাকে কি আজ দেখতে আসবে নাকি? হুম, তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করব। আচ্ছা, করার সময় করো। এখন চলো তো ক্যান্টিনে, কিছু খেয়ে আসিনি। না শুভ, আমি যাব না, তুমি যাও। শুভ খুশবুর হাত টেনে বলল। আরে আসো তো। তখনই ঠাস করে একটা শব্দ হয়। খুশবু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ব্যথা করছে না কেন। সামনে তাকিয়ে দেখে রাবিদ দাঁড়িয়ে আছে আর শুভর হাতটাও গালে। তাহলে কি শুভকে মেরেছে? খুশবু তাড়াতাড়ি তার গাল থেকে হাত সরিয়ে নেয়। রাবিদ দাঁতে দাঁত চেপে বলল, ভার্সিটিতে মেয়েদের সাথে অসভ্য তুমি। কথাটা বলেই হনহন করে বেরিয়ে যায় রাবিদ। শুভ এখনও কিছু বুঝতে পারছে না একটু আগে কি হয়েছে। শুভ আর চোখে খুশবুর দিকে তাকায়। কি বিশ্রী ঘটনা! মেয়েদের সামনে থাপ্পড় খেলো আর কিছু বলতে পারলো না। দ্রুত এখান থেকে কেটে পড়াই ভালো। খুশবু ঘটনার আকস্মিকতায় এখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। লোকটা বারবার ঘূর্ণিঝড়ের মতো আসে কেন? বুকটা এখনও কেমন ধুকপুক করছে। তার এক গ্লাস পানি খাওয়া দরকার, কিন্তু সে নড়তে পারছে না কেন? পাটা কি ফ্লোরের সাথে আটকে গেছে? খুশবু বাড়ি গিয়ে একটানা লিখতেই আছে। তার জেঠু তাকে কখনো এভাবে বাড়ি এসেই লিখতে দেখেনি। তিনি জিজ্ঞেস করলেন, খুশবু, তুই কি খাবি না? এসে লেখা শুরু করলি যে? জেঠু, ওনার হাতে থাপ্পড় খেয়ে শুভর জ্বর চলে এসেছে। আমার যদি এরকম হয় তাহলে আমি এমনিতেই খেতে পারবো না, তাই এখন খেয়ে পড়ে থাপ্পড় খেতে চাই না। কি বিড়বিড় করছিস বলতো? কিছু না জেঠু, তুমি যাও তো। আমার যে পরীক্ষা জেঠু, বিশাল ভয়ঙ্কর পরীক্ষা। জেঠু চলে গেলে খুশবু সবটা শেষ করে তবেই ওঠে। আপন মনে বলল, অ্যাসাইনমেন্ট ওনার হাতে জমা দিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করব। খুশবু সাধারণত সকাল সকাল ঘুম থেকে ওঠে, কিন্তু রাত জেগে অ্যাসাইনমেন্ট লেখার দরুন সেদিন জাগতে দেরি হয়ে যায় আর ভার্সিটিতে যেতেই দেরি হয়। খুশবুর কান্না পাচ্ছে। অন্য সময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে, আজ কেন পারল না? না জানি গিয়ে দেখে রাবিত রেগে ফায়ার হয়ে পিস্তল নিয়ে বসে আছে তাকে মারার জন্য। খুশবু ভার্সিটিকে 1 মিনিটও দেরি না করে লাইব্রেরির দিকে রওনা দেয়। কথাই আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। খুশবুর ক্ষেত্রেও তাই ঘটেছে। খুশবু মনে মনে দরুদ পড়তে পড়তে সামনে যায়। রাবিত চেয়ারে বসে নিজের হাতের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। খুশবুর ভয়টা ফুরুত করে হারিয়ে গেছে। তার ইচ্ছে করছে রাবিতকে ভেউ করে ভয় দেখাতে। রাবিত যখন চমকে উঠবে তখন খুশবু বলবে, মিস্টার ভাবুক মশাই, আপনি কি আমাকে নিয়ে ভাবছিলেন? তখন রাবিত হেসে বলবে, রাজকন্যা, আপনার ছাড়া কে আছে যার কথা আমি ভাবতে পারি? খুশবু এসব ভাবতে ভাবতে আনমনা হয়ে হাঁটছিল, যার ফলে সামনের চেয়ারে বাড়ি খেয়ে পড়তে যাচ্ছিল। তখন আশ্রয় হিসেবে রাবিতের শার্টের কলার চেপে ধরে।
রাবিদ দাঁড়িয়ে খুশবুকে ধরতে যায়, তখনই তার শার্টের কলার ধরে আর বুকের ওপরের বোতাম ছিঁড়ে যায়। খুশবু সোজা হয়ে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে আবার সে পড়ে যাবে। রাবিদটাকে এক্ষুনি টুপ করে গিলে ফেলবে, পানি ছাড়াই। সে যেন তা স্পষ্ট দেখতে পাচ্ছে। খুশবু রাবিদকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, প্লিজ স্যার, আমাকে মারবেন না, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। রাবিদ চুপচাপ ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে খুশবুর দিকে। খুশবু রাবিদে চুপ থাকতে দেখে আবার বলল, স্যার, আমি আপনার শার্টের মূল্য দিয়ে দিব, তবুও আমাকে মারবেন না প্লিজ। খুশবু ব্যাগ থেকে কিছু টাকা বের করে গুনতে শুরু করে। গোনা শেষ করে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার কাছে 375 টাকা আছে, হবে স্যার? রাবিদ গম্ভীর মুখে নাবোধক মাথা নাড়ায়। খুশবু কাঁদো কাঁদো চেহারা বানিয়ে বলল, সত্যি বলছি স্যার, আমি জীবনে কোনো দিন বাকি ফাঁকি দেই না। আপনি একদিন সময় দিন, আমি কাল সকালে আপনাকে টাকা দিয়ে দিব। রাবিদ কিছুটা রাগী গলায় বলল, তুমি বোতাম ছেড়েছো কবে? আজ না কাল? একটু কম্প্রোমাইজ করা যায় না স্যার? হুম, যায় না। আমার অ্যাসাইনমেন্ট হয়েছে? হুম। খুশবু অ্যাসাইনমেন্ট রাবিদের দিকে এগিয়ে দিলেই রাবিদ তা হাতে নিয়ে বলল, তোমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দেবো না। হুম। হু হু করছো কেন? খুশবু উত্তর না দিয়ে রাবিদের দিকে তাকিয়ে আছে। খুশবু ভাবতে বসলো, ছেলেটাকে আল্লাহ স্পেশালভাবে বানিয়েছে, তা না হলে মানুষ এত সুন্দর কিভাবে হয়? কোনো দিক দিয়ে খামতি নেই। রাবিদ বেশ শব্দ করে নিজের হাত টেবিলে বাড়ি দেয়। খুশবু চমকে বলল, বলুন। রাবিদ পকেট থেকে কার্ড বের করে বলল, এই নাও আমার কার্ড, কোনো দরকার হলে ফোন করো। খুশবু কার্ড হাতে নিয়ে বলল, হুম। আরেকবার যদি হু হু করেছো, তবে এমন ব্যবস্থা করবো যে হু হু আর করতে পারবে না। রাবিদ কথাটা বলে ধূপধাপ পা চালিয়ে চলে যায়। খুশবু লাইব্রেরিতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। রাতে খুশবু বই সামনে নিয়ে বসে আছে ঠিকই, তবে তার এক হাতে মোবাইল, অন্য হাতে রাবিদের কার্ড। নম্বর ফোনে উঠিয়ে কল করতে গিয়েও করতে পারছে না। ছাত্রনেতার সাথে তার কোনো দিক দিয়েই খাপ খায় না। রাবিদের বাবা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, গাড়ি বাড়ি কতগুলো আছে তা হয়তো সে গুণেও শেষ করতে পারবে না। আর খুশবু অনাথ মেয়ে, বাবা মা মারা যাওয়ার পর তার জেঠু তাকে আশ্রয় দেয়। যদিও খুশবু জেঠু চিরকুমার, তবে তিনি তা মোটেও মানেন না। তিনি প্রচণ্ড বইপ্রেমিক একজন মানুষ। রিটায়ার্ডের পর সারাদিন বই নিয়ে থাকেন, খাওয়ার সময় খাওয়া আর ঘুমের সময় ঘুম, বাকি সময় তিনি বই নিয়েই থাকেন। তাই ওনার ধারণা বইয়ের সাথে ওনার প্রণয় হয়ে গেছে। খুশবু অনেক চিন্তা করেও ফোন না দিয়ে থাকতে পারল না। খুশবু ফোন দেওয়ার সাথে সাথেই রাবিদ ফোন ধরে বলল, কি চাই এত রাতে? রাবিদের গলার আওয়াজ পেয়েই খুশবুর হাত থেকে ফোন পড়ে যায়। খুশবু বুকে হাত দিয়ে দেখলো বুকের ভেতরটা কেমন ধুকপুক করছে। হাতুড়ি দিয়ে মারলে যেমন শব্দ হয় তেমনি। খুশবুর সে রাত এপাশ ওপাশ করেই কাটিয়ে দিল। আর ভাবলো রাবিদটা কত নিষ্ঠুর, একবার কেন সে কল ব্যাক করলো না? সে কি বুঝতে পারে না খুশবু তাকে দেখলে সে নিজের মধ্যে থাকে না? সে কি বোঝে না যখন ভার্সিটির মেয়েরা বড় বড় চোখ দিয়ে তাকে গিলে খায়, তখন তার ভেতরটা কেমন হু করে ওঠে? শুভ হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম, আর খুশবু কাঁদতে কাঁদতে হেঁচকি উঠিয়ে ফেলেছে। টিস্যু পেপারে নাক পরিষ্কার করে সে রেগে বলল, শুভ, তোমার 32 পাটির দাঁত আর কত দেখাবে মানুষকে? সবাই তো দেখছে তোমার দাঁত যে খুব সুন্দর। শুভ খুশবুর কথায় কান্না দিয়ে হাসতে হাসতে বলল, খুশবু, তোমার নাক টানার শব্দ সবাই শুনতে পাচ্ছে। কথাটা বলে শুভ আবার হাসতে শুরু করলো। শুভর গার্লফ্রেন্ড ইফরাকে দেখে তার হাসিটা আরও কয়েক গুণ বেড়ে গেল, কারণ ইফরা খুশবুর বেস্ট ফ্রেন্ড। ইফরা শুভ্রর মাথায় বাড়ি দিয়ে বলল, দাঁত থেকে বাথরুমের গন্ধ আসছে শুভ, তাই দাঁত বন্ধ করো। ইফরা খুশবুর পাশে বসে বলল, কি হয়েছে খুশবু, কাঁদছিস কেন? খুশবুর কান্নার বেগ বেড়ে যায়। শুভ তাকে কান্নার সুযোগ দিয়ে বলল, রাবিতের থেকে খুশবুর অ্যাসাইনমেন্টে মার্কস কম এসেছে। ইফরা খুশবুকে উদ্দেশ্য করে বলল, তুই যা লিখেছিস সেম তো রাবিতের খাতায়ও লিখিয়েছিস না, তাহলে কম এলো কি করে? ভয় পেয়েছিলাম, যার কারণে নেম প্লেট চেঞ্জ করে আমারটা ওনাকে দিয়েছিলাম। হ্যান্ডরাইটিং ভালো ছিল না তাই। শুভ মুখে একরাশ হাসি নিয়ে বলল, রাবিতকে ভয় পাওয়ার কি আছে? সে বাঘ না ভাল্লুক? ওই দিন তোমার গালে যেটা পড়েছে আমি চাইনি সেটা আমার গালে লাগাই। নিমেষেই শুভর মুখটা মলিন হয়ে গেল। প্রেমিকার সামনে এসব কথা বলার কি দরকার ছিল? ওর কি কোনো মান সম্মান নেই?
যখন তখন এসব কথা বলতে হবে? তার ইজ্জত গাছে ওঠানোর কি দরকার ছিল? কথা বলবে না সে খুশবুর সাথে। খুশবু আরও মার্কস কম পাক, তার বিয়ের আগে যেন মাথার চুল সাদা হয়ে যায়, দাঁত যেন ধবধবে হলুদ হয়ে যায়। শুভ মনে মনে খুশবুর জন্য দোয়া করতে করতে চলে যায় ক্যান্টিন থেকে। কিন্তু রাবিতের জন্য খুশবুর ভালো লাগা কমেনি, বরং দিন দিন বেড়েছে। এর কিছুদিন পর ভার্সিটিতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। খুশবু ফাংশনগুলোতে খুব কমই আসে, কিন্তু এবার সে আসবে। এবার তার আসার কারণ রাবিত। রাবিতকে তার শুধু ভালো লাগে তা না, সে রাবিতকে ভালোবাসে। খুশবু অফ হোয়াইট শাড়ি পরে আর চুল কোপা করে নেয়। প্রথমবার সে ভার্সিটিতে শাড়ি পরে আসে। স্কুল কলেজের অনেক অনুষ্ঠানগুলোতে তার সব বন্ধুরা শাড়ি পরেছিল, কিন্তু সে পরেনি কখনো। আজ পরার কারণ হলো রাবিত। রাবিতকে বেশিরভাগ সময়ই শর্ট পাঞ্জাবি পরতে দেখা যায়, তাই সে মিল দেখে শাড়ি পরবে। রাবিত ও খুশবুকে অসীম আনন্দের সুযোগ দিয়ে সেম কালারের পাঞ্জাবি পরে আসে। খুশবু তাকে দেখে কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, আপনি কি আমায় খুশিতে মেরেই ফেলবেন? তাহলে আমি সহস্রবার মরতে রাজি। রাবিত যখন স্টেজে স্পিচ দিচ্ছিল তখন খুশবু সারাক্ষণ তার দিকে তাকিয়েছিল। শুধু সেই না, অধিকাংশ মেয়েরাই। তখন তার ইচ্ছে হয়েছিল মেয়েগুলোর চোখে মরিচ গুঁড়ো ছিটিয়ে দিতে আর রাবিতের কপালে কাজলের টিপ দিয়ে আসতে, যেন কুনজর না পড়ে। আবার ভাবলো, না জানি তারই কুনজর পড়ে। সে নিজেও তো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। খুশবু যে তাকে এত শতবার মনে করে, তার কি হেঁচকে ওঠে না? তখন কি সে পানি খেয়ে পেট ভরিয়ে ফেলে আর কিছুক্ষণ পর পর হিসু করে আসে? কথাগুলো ভেবে আপন মনে হেসে ওঠে খুশবু। অনুষ্ঠানের মাঝখানে খুশবুর মনে হলো তার শাড়ির কুচিগুলো হয়তো হালকা হয়ে যাচ্ছে, কান্না পাচ্ছে তার। সে এমন কিছু প্রথমেই ভেবেছিল। শাড়ি সে মোটেও সামলাতে পারে না, শুধু রাবিতের জন্য পড়েছে। কিন্তু রাবিত কি তার দিকে একবারও ফিরে তাকিয়েছে? খুশবু শাড়ি ঠিক করার জন্য একটা ক্লাসে যাওয়ার জন্য উঠে যায়। সে কি জানতো তার পেছনে ক্লাসের বকাটে ছেলেগুলোও যাবে? করিডোর দিয়ে যাওয়ার সময় সে পেছনে পায়ের শব্দ পেয়ে থমকে যায়। খুশবু পেছনে তাকিয়ে ভয়ে ঢোক গেলেন। তার কি এখন চিৎকার করা উচিত? কিন্তু এত শব্দের মধ্যে তার চিৎকার বড়জোর সে নিজে শুনতে পাবে, তাছাড়া কিছুই না। তার কাছে অস্ত্র বলতে পিন আছে ঠিকই, তবে তা শাড়ির মধ্যে লাগানো, যা সে খুলতে পারবে না। তার অন্য অস্ত্র পেন্সিল বা কলম, যা তার সাথে নেই। থাকলে হয়তো সে ঢুকিয়ে দিত চোখে, কিন্তু এখন সে পুরোপুরি অসহায়। কিন্তু খুশবুকে অবাক করে দিয়ে ছেলেগুলো যেদিক দিয়ে এসেছে সেদিক দিয়ে চলে যায়। খুশবু নিজেকে ভীষণ সাহসী মনে হচ্ছে। ছেলেগুলো তাকে ভয় পেয়েছে, মনে হতে সে বাতাসে ওড়ার আনন্দ পাচ্ছে। বুকভর আনন্দ নিয়ে সে পেছনে তাকায়, আর মুহূর্তেই তার আনন্দে পানি ঢেলে দেয় রাবিত। ছেলেগুলো রাবিতকে দেখে চলে গেছে, আর সে নিজেকে কত বড় উপাধি দিয়ে ফেলেছে। রাবিতকে দেখে তার ভয় করছে। রাবিতের চোখগুলো লাল হয়ে আছে। খুশবু তাকালে যেন সে ঝলসে যাবে। খুশবু শাড়ির আঁচল দু হাতে ধরে আশেপাশে তাকায়। কোন দিক দিয়ে দৌড় দেবে তা সে ঠিক করে ফেলেছে। জুতোগুলো হাতে নিলেও ভালো হতো, কিন্তু জুতো হাতে নিলে শাড়ি সামলাতে পারবে না। খুশবু পা বাড়িয়ে দৌড় দেওয়ার আগেই খপ করে তার হাতটা ধরে ফেলে রাবিত। দেওয়ালের সাথে মিশিয়ে খুশবুর পেটে চেপে ধরে। খুশবুর দম আটকে আসে। রাবিত দাঁতে দাঁত চেপে পড়ল, শাড়ি পরেই মানুষকে পেট দেখানো তো খুব শখ। ভার্সিটিতে এসব করার জন্য আসা, তাহলে কাল থেকে আসতে হবে না, আমি অন্য ব্যবস্থা করে দিচ্ছি। রাবিত কথা শেষ করে ধূপধাপ করে চলে যায়। খুশবুর চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। যেখানটায় রাবিত চেপে ধরেছিল সেখানে ছিলে গেছে, জ্বালা করছে ভীষণ। সে কি স্বপ্নে আছে নাকি কল্পনায়? খুশবু বুঝতে পারছে না। সেখানে স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে শুধু। আপনি কি জানেন আপনার চোখ মানুষকে বশ করার ক্ষমতা রাখে? একবার তাকালে ফেরত ইচ্ছে করে না, মনে হয় আপনার চোখের গভীর সমুদ্রে সারা জীবন ডুবে থাকে। আমার চুল বাঁধতে ভালো লাগে না, সেদিন শখ করে খোপা করেছিলাম, আর আপনার জন্য আমার খোপা খুলে গেছে। তখন থেকে আমি পড়াশোনা বাদ দিয়ে চুল নিয়ে পড়ে আছি। আপনি পেটে যেখানটায় ছুঁয়ে দিয়েছিলেন সেইখানটায় আমি হাজারবার হাত বুলিয়েছি। আবেশে বারবার মরে যাচ্ছি আমি। শুধুমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাতে। দয়া করে আমাকে বাঁচতে সাহায্য করুন, আর যদি না হয় তাহলে আমি জানি না আমি কি করব। চিরকুটটা লিখে সযত্নে ডায়েরির ভাঁজে রেখে দেয় খুশবু। কাল তার জন্মদিনে রাবিতকে দেবে। উত্তেজনায় ঘুম আসেনি খুশবুর। সকালে তার জেঠু তাকে এক গাদা বই এনে দিয়ে বলল, তোমার জন্মদিনের মতো সারা জীবন বই হোক তোমার চলার পথে। তার জেঠু তাকে তুই করেই বলে, তবে বরাবর তার জন্মদিনে তিনি গাদা গাদা বই এনে তাকে এই উইশ করেন। ওনার ধারণা খুশবু একদিন ওনার কথার ভীষণভাবে প্রভাবিত হবে আর ওনার মতো বই নিয়ে বেঁচে থাকবে। কিন্তু উনি তো আর জানেন না খুশবু বেঁচে থাকার জন্য অন্য কিছু বেছে নিয়েছে। খুশবু বইগুলো নিয়ে খুশি মনে বলল, ধন্যবাদ জেঠু,
আজকের জন্মদিনটা আমার জীবনে স্মৃতির পাতায় থাকবে। তার জেঠু অবাক হয়ে ভাবছেন হয়তো খুশবু তার কথাই প্রভাবিত হয়েছে, সেজন্যই এই জন্মদিনটা তার স্মৃতির পাতায় থাকবে। তিনি চাঁদ হাতে পাওয়ার খুশি নিয়ে বললেন, আমার মনটা ভরে গেল খুশবু। জীবনে যেখানে দেখবি সেখানে দেখবি বই তোকে সাহায্য করবে। আমি সত্যি আজ খুশি, ভীষণ খুশি। খুশবু ভার্সিটি গিয়ে 1 ঘন্টা ধরে রাবিদকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। আজ কি সে আসেনি? যদি না আসে তাহলে খুশবু তার লম্বা চুলের ফাঁস দিবে। বুদ্ধিটা তার মাথায় আসতে সে চমকে উঠল। তার মাথায় চুলের কথা কেন এলো? সে কি সত্যিই পাগল হয়ে গেছে? কি ভয়ঙ্কর আইডিয়া! খুশবু এসব ভাবতে ভাবতে আনমনা হয়ে হাঁটছিল। তখনই দেখে শুভ হন্তদন্ত হয়ে ছুটে আসছে। খুশবু সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, খুশবু, আমাকে কিছু টাকা দিতে পারবে? কেন, কি হয়েছে? কোনো প্রবলেম হয়েছে? বিরাট প্রবলেম। তুমি আমাকে প্লিজ কিছু টাকা ধার দাও, না হলে আমার একমাত্র গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হবে। খুশবু ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কেন, আবার কি হয়েছে? ছেঁড়া প্যান্ট পরে এসেছে নাকি? গোসল করা বন্ধ করে দিয়েছে? না না, এসব কিছু না। তাহলে? আজ নাকি তোমার জন্মদিন। হুম। ইফরা বলেছে তোমাকে ভালো একটা গিফট দিতে, কিন্তু আমার পার্সটা খুঁজে পাচ্ছি না। যদি এসে দেখে কিছু দেয়নি তাহলে নিশ্চিত ব্রেকআপ। খুশবুর রাগে মাথা ফেটে যাচ্ছে। তাকে গিফট দেওয়ার জন্য নাকি তার থেকেই টাকা নেবে? কি খচ্চর ছেলে! ইচ্ছে করছে এক ঘষিতে সবগুলো দাঁত ফেলে দিতে। সে যদি কখনো আধ্যাত্মিক ক্ষমতা পায় তাহলে শুভর মাথার চুলগুলো মাথার চামড়া থেকে 1 ইঞ্চি ওপরে তুলে দেবে। খুশবু, প্লিজ দাও না। খুশবু তার ব্যাগ থেকে কিছু টাকা বের করে শুভর হাতে দিয়ে বলল, এই নাও টাকা, আর এগুলো ফেরত দেওয়ার দরকার নেই। মনে করো তোমাকে জাকাত দিয়েছি। আমার জাকাতের দরকার নেই, ধার দিলেই চলবে। আমি যখন বলেছি জাকাত, তখন জাকাতই। খুশবু রেগে চলে যেতে দেখলো রাবিত আসছে। সে তাড়াতাড়ি শুভকে একটা ক্লাসে পাঠিয়ে রাবিতের সামনে যায়। রাবিত ভ্রুকুচকে দাঁড়িয়ে আছে। খুশবু লোকটাকে যত দেখে ততই মুগ্ধ হয়। সেটা নিশ্চয়ই শরীরে এমন কিছু মাখে যেন মানুষ আকৃষ্ট হয়। সে কি জানে আজ খুশবু তার জন্য চোখে কাজল লাগিয়েছে, চুলগুলোও খোলা রেখেছে। নিজেকে আজ নিখুঁতভাবে তার সামনে রাখতে চায়। রাবিত কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আর খুশবু তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রাবিত বিরক্ত হয়ে বলল, সমস্যা কি? খুশবু রাবিতের ধমকানিতে ঘাবড়ে গিয়ে বলল, বিরাট সমস্যা স্যার। চিঠি লিখবো বলে কাল সামনের দোকান থেকে নতুন একটা পেন কিনেছিলাম। আজ ভার্সিটি আসার সময় দোকানদার রাস্তায় আমাকে বকেছে। মাই গড, ওকে তো মেরে ডুবাই চুবাবো। তুমি শুধু বলো কেন বকেছে। আসলে আমি চিঠি লিখবো বলে ভীষণ এক্সাইটেড ছিলাম, তো তাই টাকা দেইনি। রাবিতের মাথাটা ঘুরছে। এই মেয়ে নিঃসন্দেহে পাগল, না পাগলি। কি হলো, কথা বলছেন না যে? আমি পাগলদের সাথে কথা বলি না। কথাটা খুশবুর মনে গিয়ে পিঞ্চ কাটে। রাবিত চলে যেতে দিলেই আবারও সে সামনে দাঁড়ায়। রাবিত রেগে বলল, আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো না। না, আমার সমস্যা আপনি ছাড়া কেউ সমাধান করতে পারবে না। দেখো, তুমি কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছ। প্লিজ 1 মিনিট সময় দিন আমায়। শুধুমাত্র 1 মিনিট। খুশবু ব্যাগ থেকে লেখা চিরকুটটা খুঁজতে শুরু করে। আজব তো, পাচ্ছে না কেন সে? সে শুনেছে তাড়াতাড়ি করা শয়তানের কাজ, তাই হয়তো শয়তান ভর করেছে ব্যাগে। ধীরে ধীরে করতে হবে কাজটা তাকে, তাহলে আরও 1 মিনিট সময় চেয়ে নেবে। যদি পড়ে চলে যায়? খুশবু সময় যাওয়ার আগে চিরকুটটা সে পেয়ে গেছে। রাবিতের হাতে ধরিয়ে দিয়ে বলল, আর কত সেকেন্ড সময় আছে আমার হাতে? 1 সেকেন্ডও না। ও আচ্ছা, আপনি কি চিরকুটটা পড়বেন স্যার? অ্যাজ ইউর উইশ। পড়তে হবে না স্যার, পড়লে আমি নিশ্চিত আমার সব শেষ। মানে? কিছু না, পড়বেন না প্লিজ এটা। রাবিত মাথা নাড়িয়ে সম্মতি জানায়। চিরকুটটা পকেটে রেখে চলে যায় সে। রাবিত চলে গেলেই খুশবু বড় করে একটা শ্বাস নেয়। খুব খুশি লাগছে তার যে রাবিত চিরকুটটা পড়বে না। পড়লে যদি নেগেটিভ রিয়াক্ট করতো তাহলে সে কি করতো? এই তো বেশ আছে। যদি রাবিত তাকে বকাচকা করতো তাহলে সে বিশাল লম্বা চুল দিয়ে ফাঁস দিত। কত আগেই মরে যেতে হতো তাকে। রাবিত চলে যেতে শুভ হাসতে হাসতে ক্লাসরুম থেকে বের হয়ে আসলো। খুশবু, তুই কি পাগল? চিরকুট দিলে আবার নাও করে দিলে যেন না পড়ে। হুম। তুমি এত ভীতু কেন খুশবু? কাউকে চিরকুট দেওয়া তো খারাপ না। শুভর হাসি হাসি মুখটা নিমেষে বদলে গেল। খুশবু যখন তখন এসব কথা কেন বলে? তাকে খালি খালি লজ্জা দেয়। শুভ মনে মনে বলল, খুশবু, তোমার চিরকুট যেন রাবিত পড়ে আর তোমাকে ডিসুম ডিসুম করে আমার সামনে থাপ্পড় দেয়।
শুভ বারবার খুশবুর জন্য দোয়া করতে করতে চলে যায় সামনে থেকে। খুশবুর টাকায় খুশবুকে গিফট দিতে গিয়ে ধরা পড়ে যায় শুভ। বেচারা তো জানতো না তার নিজের গার্লফ্রেন্ড ইফরা তার পার্সটা চুরি করেছে। শাস্তিস্বরূপ শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্টে খাওয়াতে হচ্ছে তাদেরকে। কর্নারের টেবিলটায় বসে আছে খুশবু, সাথে শুভ আর ইফরা। খুশবু একজন পঞ্চাশোর্ধ লোককে দেখছে যে কিনা বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছে। খুশবুর কাছে ব্যাপারটা ভীষণ অবাক লাগছে। খুশবু একজন পঞ্চাশোর্ধ লোককে দেখছে যে কিনা বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছে। খুশবুর কাছে ব্যাপারটা ভীষণ অবাক লাগছে। লোকটার শ্বাসসজ্জা দেখে মনে হচ্ছে হয়তো অফিসের কাজের জন্য এসেছে, কারণ সাথে আরও দুজন, আর তাদের দেখেই বোঝা যাচ্ছে তারা ভিনদেশি। প্রায় আধ ঘন্টা পর ভিনদেশি লোক দুজন চলে গেলেও দেশি লোকটা রয়ে গেছে। খুশবু ব্যাগ থেকে সযত্নে পেন্সিল কম্পাসটা বের করে উঠে যায়। খুশবু চুপচাপ গিয়ে লোকটার সামনের চেয়ারটায় বসে যায়। লোকটা থতমত খেয়ে খুশবুর দিকে তাকিয়ে থাকে। খুশবু মুচকি এসে বলল, হ্যালো, টাকলু স্যার। লোকটা ছোট ছোট চোখ দুটো রসগোল্লা বানিয়ে খুশবুর দিকে তাকায় আর গম্ভীর মুখে বলল, অসভ্য মেয়ে, বড়দের কিভাবে সম্মান করতে হয় জানো না? একদম, সেজন্যই তো আপনার থেকে শিখতে আসলাম। শেখাবেন স্যার? লোকটা ভ্রুকুচকে বলেন, শিখতে এসেছো মানেটা কি? এটা তোমার প্লে নার্সারির স্কুল না যে এসব শেখাবো। তাহলে আমার দিকে তাকিয়ে থাকুন। তাকিয়ে থাকবো মানে? মানে হলো এভাবে চুরি করে তাকিয়ে না থেকে সরাসরি দেখুন। লোকটা আমতা আমতা করে বলেন, তুমি কিন্তু আমাকে চোর বলছো? আমি তোমার বাবার মতো? একদমই না, আমার বাবাকে দেখতে মোটো আপনার মতো না। আমি তো সেভাবে বলিনি। তাহলে কিভাবে বলছেন? আমি ইচ্ছে করে তোমার দিকে তাকাইনি, আমার মনে হয়েছিল আমি তোমায় চিনি। বুড়ো বয়সে এসে হাঁটুর বয়সী মেয়ের সাথে ফ্লার্ট করছেন? এক ঠ্যাং তো কবরে চলে গেছে, সময় থাকতে ভালো হয়ে যান। দেখো মেয়ে, তুমি আমায় ভুল বুঝছো। কথাটা বলে উনি নিজের ফোন থেকে একটা ছবি বের করে খুশবুকে দেখান। ছবি দেখে খুশবু হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এ যে তারই প্রতিচ্ছবি, কিন্তু কি করে সম্ভব? ছবির খুশবুকে দেখে মনে হয় সে সুচিত্রা সেন কালের নায়িকা। লোকটা খুশবুকে হতভম্ব হতে দেখে বেশ খুশি হলো। উনি উত্তেজনা হয়ে বলেন, দেখলে তো, বলেছিলাম না আমি তোমাকে চিনি। এক মিনিট দাঁড়ান দাঁড়ান। উনি উত্তেজিত হয়ে বলেন। লোকটা খুশবুর কথার সাথে সাথেই দাঁড়িয়ে যান। খুশবু বিরক্ত হয়ে বলেন, বসুন আপনি, আমি তো অপেক্ষা করতে বলেছি। অপেক্ষা করব কেন? কারণ আমি একটু চিন্তা করব, তাই। ও ঠিক আছে। বুঝতে পেরেছি সব, এখন ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। কি বুঝেছো? আমি কেন বুঝতে পারলাম না? জেঠু বলেছেন আমি নাকি হুবহু আমার মায়ের মতো হয়েছি। হতে পারে আপনি আমার মায়ের সাথে পরিচিত ছিলেন। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। দাঁড়াবো নাকি অপেক্ষা করব? অপেক্ষা করো। করছি। তোমার মায়ের নাম কি অরু? না, অরুণিমা। আমি ভালোবেসে অরু বলতাম আর কি। আমার মাকে ভালোবাসতেন আপনি? না, তেমন কিছু না, আমার প্রিয় বান্ধবী ছিল শুধু। খুশবু তার হাতের কম্পাসটা ওনার সামনে দেখিয়ে চোখ দুটো বড় বড় করে বলল, সত্যি করে বলুন, না হলে এই ক্যাম্পাস দিয়ে আপনার শরীর আমি ঝাঁঝরা করে দেব। লোকটা ঘাবড়ে গিয়ে উত্তর দেন, বাসতামই তো, কিন্তু সেই তো তার পছন্দের লোককে বিয়ে করে চলে গেল। আমার পছন্দের কোনো দামই দিল না, বেয়াদব মেয়ে। আর আপনি কি একটা মেয়েকে পটিয়ে বিয়ে করতে পারেননি? ছি! দেখো, তুমি কিন্তু আমায় অপমান করছো। বেশ করেছি, আপনি আমার মাকে বেয়াদব বলেছেন, তার বেলায় কি? তুমি কিন্তু আমার সাথে তর্কও করছো। করেছি তো। তুমি জানো আমি কে? ও মা, আপনি জানেন না আপনি কে? আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আমি চাইলে তোমায় মানহানির কেস দিয়ে পুলিশে হ্যান্ডওভার করতে পারি। সরোয়ার চৌধুরী যা খুশি তাই করতে পারে, বুঝতে পেরেছো? খুশবু কথাটা শুনে কিছু সময়ের জন্য মূর্তি হয়ে গেছে। লোকটা সারওয়ার চৌধুরী, কি ভয়ঙ্কর কথা। খুশবু মিনমিন করে বলল, আপনি রাবিদ চৌধুরীর বাবা, তাই না? বলো, রাবিদ সরোয়ার চৌধুরীর ছেলে। বাবার নামে ছেলের পরিচয়, বোকা মেয়ে। কথাটা বলে সারওয়ার চৌধুরী চলে যান, আর খুশবু স্ট্যাচু হয়ে বসে আছে। সে রাবিতের বাবার সাথে ঝগড়া করেছে। উনি যদি গিয়ে রাবিতকে বলে দেন সব কথা, তখন কি রাবিত তাকে আস্ত রাখবে নাকি দুমড়ে মুচড়ে ফেলবে? সেদিন খুশবু আর ভার্সিটিতে যায়নি। পরদিন অনেকটা সাহস নিয়ে সে ভার্সিটিতে পা দেয়, কিন্তু সে কি জানতো তার জন্য কত বড় একটা দুঃসংবাদ অপেক্ষা করছে। পা দিতে শুভ তাকে জানায় রাবিতের নাকি একটা মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে, আর মেয়েটা তার আর রাবিতের ক্লোজ ছবি ভার্সিটিতে দেখিয়ে চলেছে।
অন্য সবার কাছে কেমন লেগেছে তা খুশবুর জানা নেই, তবে তার কাছে মনে হয়েছে কথাটা তীরের মতো তার হৃদয়ে বেঁধে আছে। সে দুলতে রাবিতের কাছে যায়। যাওয়ার সময় মনে হচ্ছিল রাস্তা শেষ হচ্ছে না। ক্যাম্পাসের অন্য পাশে যেতে এত সময় কেন লাগছে খুশবুর? তার পা দুটো কি অবশ হয়ে যাচ্ছে? কিন্তু রাবিতকে দেখে মনেই হয় না তাকে নিয়ে ভার্সিটিতে এত কিছু চলছে। খুশবুর মনে আশার আলো জ্বলছে। রাবিত এমন কিছু করতেই পারে না। সে রাবিতের চোখের দিকে তাকিয়ে করুণ সুরে জিজ্ঞেস করলো, মেয়েটা কি সত্যি বলছে? রাবিত মুখটা কালো করে উত্তর দেয়। খুশবুর মনে হলো তার কলিজাটা কেউ ছিঁড়ে ফেলছে। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, কানের কাছে ভো ভো শব্দ হচ্ছে। খুশবু যেমন দুলতে দুলতে এসেছিল তেমনি দুলতে দুলতে চলে যায়। শুভ পতাজকে বলল, আমি জানি খুশবু, তুমি ওকে ভালোবাসো, কিন্তু প্লিজ তুমি কেঁদো না। তোমার ফেস দেখে মনে হচ্ছে তুমি এক্ষুনি ভ্যা ভ্যা করে কেঁদে ফেলবে। আমি তোমার মতো না শুভ, যে রিজেক্ট হয়ে গেলে ইঁদুরের বিষ খাবো। শুভর মেজাজটা বরাবর খারাপ হয়ে গেছে। সে তো সান্ত্বনা দিতে এসেছিল খুশবুকে, আর সেই তাকে অপমান করলো। পৃথিবীর মানুষগুলো বড্ড নিষ্ঠুর হয়ে যাচ্ছে আজকাল। শুভ মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছে সে আর কখনো কাউকে সান্ত্বনাও দিতে যাবে না। প্রায় এক সপ্তাহ হতে চলল খুশবু ভার্সিটি যায় না। সে নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে। যদিও খুশবু বেশ শক্ত মনের, তবুও কেন জানি রাবিতের ব্যাপারটাই সে পুরোপুরি স্তব্ধ। রাতে খাবার টেবিলে সে খেতে পারে না। মাঝে মাঝে এমন হয়েছে যে খাবার নিয়ে বসে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়েছে। আবার কখনো রাতে পড়ার টেবিলে বসে নখ কামড়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। কখনো বা গোসল করতে গিয়ে রাবিতের কথা ভাবতে ভাবতে দুপুর পেরিয়ে গেছে। তবে এখন সে যথেষ্ট ম্যাচিওর। মনে মনে প্রতিজ্ঞা করেছে সে আর রাবিতের জন্য কষ্ট পাবে না, ভাববে না তার কথা। কেউ না রাবিত, কেউ না। সপ্তাহখানেক পর যখন খুশবু ভার্সিটি যায় তখন তার বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে। ভেতরটা হু হু করে ওঠে। এক ধরনের শূন্যতা তার মনে প্রবলভাবে জেগে বসে। গুনে গুনে পা ফেলার মতো করে সে এগিয়ে যায়। ক্লাসে পা রাখলে তাকে দেখে সবাই দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। খুশবু নিজেও ভ্যাবাচাকা খায়। শুভ দৌড়ে এসে বলল, মাই গড খুশবু, তুমি ভার্সিটি এসেছো? আমি তো ভেবেছিলাম তোমার বিয়ে হয়ে গেছে। তখনই ইফরা টুস করে এসে তার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। রাগে ঠোঁট ফুলিয়ে বলল, ফাজিল ছেলে, সত্যি না জেনেই সবাইকে ওর বিয়ের খবর দিয়ে দিলি। শুভ মুখটা পানসে বানিয়ে খুশবুর দিকে তাকায়। খুশবু ভীষণ বিরক্ত তার উপর। কিছুদিন ভার্সিটি আসেনি বলে সবাইকে বলে বেড়াচ্ছে তার বিয়ে হয়ে গেছে। কি বিশ্রী অবস্থা। খুশবুর আগে গজগজ করতে করতে লাইব্রেরির দিকে পা বাড়ায়। অনেক দিনের পড়া জমে আছে যে, কিন্তু সে কি জানতো রাবিতের সাথে তার দেখা হবে সেখানে। খুশবু দেখেও এক প্রকার না দেখার মতো করে চলে গেল। তবে আর চোখে তাকিয়েছে ঠিকই, আর তাকাতে তার বুকটা ধক করে নড়ে উঠল। তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে শেলফ থেকে বই নিতে গেলে একটু উঁচু হতেই অন্য একটা হাত এসে বইটা নিতে আসে। খুশবু বেশ অনুভব করতে পারছে রাবিতকে। সে চলে যেতে গেলেই রাবিত বলে, বই নিলেন আছে? খুশবু না তাকিয়ে বলল, নিয়ে নিব এক সময়, আপনার দরকার হলে নিতে পারেন। রাবিত খুশবুর সামনে এসে দাঁড়িয়ে বলল, অন্য সময় তো দেখতাম লুকিয়ে লুকিয়ে দেখতে আমায়, আজকে চোখ বাইরে রেখে এসেছ? খুশবুর হৃদস্পন্দন দ্বিগুণ হারে বাড়তে শুরু করেছে। কি সর্বনাশের কথা! উনি দেখে ফেললেন নাকি? দেখলে দেখুক, তার কি? সে আর কখনোই তাকাবে না তার ওই ভয়ঙ্কর মাতাল করা চোখের দিকে। কথা কি কানে যাচ্ছে না, নাকি কানও বাড়িতে? প্রয়োজনীয় কথা থাকলে বলতে পারেন, এসব আজে বাজে কথা শোনার জন্য টাইম নেই আমার কাছে। খুশবু যদি রাবিতের দিকে তাকাতো তাহলে দেখতে পেত তার চোখ কেমন আগুনের মতো জ্বলছে। রাবিত গম্ভীর সুরে বলল, আমি আজে বাজে কথা বলি? শুভ যে ভার্সিটি আমায় বলে বেড়াচ্ছে তোমার বিয়ের খবর, সেটা আজে বাজে নয়? বলুক, তাতে আপনার কি? শুভ আমার বন্ধু, তাই সে যা খুশি তাই বলতে পারে। কিন্তু আপনি আমার কে হন? আমি কেন আপনার কথা শুনবো? খুশবু কথাটা শেষ করে খপ করে রাবিতের হাত থেকে বইটা নিয়ে ধূপতাপ পা ফেলে চলে যায়। যদি সে পেছনে তাকাতো তাহলে হয়তো দেখতো বুক শেলফটা কেমন নিচে পড়ে আছে, আর রাবিত চেয়ারটা মুচড়ে ধরে আছে। দুদিন শুভ খুশবুর সাথে কোনো কথাই বলেনি। দুদিন পর ছুটির দিনে খুশবুকে ফোন করে জানায় আগে রেস্টুরেন্টে আসার জন্য, তাকে নাকি সারপ্রাইজ দেবে। খুশবু যথারীতি সময়ে যায়, কিন্তু সে কি জানতো তার জন্য কত ভয়ঙ্কর সারপ্রাইজ অপেক্ষা করছিল। খুশবুকে দেখে শুভ মুখে বিশাল হাসি ঝুলিয়ে বলল, এসো খুশবু, দেখো রাবিত আমায় সরি ট্রিট দিচ্ছে। সেদিন থাপ্পড় মেরেছিল যে, তাই তুমিও জয়েন করো আমাদের সাথে। খুশবু রাবিতের দিকে ফিরেও তাকালো না, বরং রাগ দেখিয়ে বলল, শুভ তোমায় ট্রিট দিচ্ছে, তুমি নাও। দয়া করে আমায় কখনো ওসব ফালতু কাজের জন্য টাইম ওয়েস্ট করতে বলবে না। আমি তোমার মতো হ্যাংলা নই, বুঝতে পেরেছো?
একদমে কথাটা শেষ করেই খুশবু খটখট করতে করতে চলে যায়। সে একবারের জন্য পেছনে তাকালে রাবিতের কাচবিদ্ধ হাতের রক্ত ঝরা দেখে হয়তো ছুটে চলে আসতো, আর শুভর কাঁদো কাঁদো চেহারা দেখে হয়তো তাকে কান ধরে সরি বলতো। কিন্তু সে তাকায়নি। বাড়ি ফিরতে সে অবাক হয়ে যায়। তার জেঠু মুখটা বাংলার পাঁচের মতো পেঁচিয়ে রেখেছে। খুশবুর 21 বছরের জীবনে ওনাকে কখনো এভাবে দেখেনি। ওনার সামনে বইগুলো পড়ে আছে, আর উনি বই পড়া বাদ দিয়ে গালে হাত দিয়ে বসে গভীরভাবে চিন্তা করছেন। মনে হচ্ছে উনি এবার বই রচনা শুরু করবেন। খুশবুকে দেখেই তিনি বললেন, খুশবু, তোর বিয়ে ঠিক হয়েছে। কথাটা শুনে খুশবুর মনে হচ্ছে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সরতে সরতে একসময় কি সে মাটির নিচে চলে যাবে? সেখানে কি রূপকথার গল্পের মতো কোনো জগৎ থাকবে? খুশবুর ধ্যান ভাঙে তার জেঠুর কথায়। তুই কি রাজি খুশবু? খুশবু টুক করে বলে দেয়, হুম। সে রাবিদকে দেখিয়ে দিতে চায় সবাই তার প্রতি দুর্বল হতে পারে, কিন্তু খুশবু মোটেও দুর্বল না। কিন্তু তার ভেতরটা ঠিকই ফাঁকা ফাঁকা লাগছে। খুশবু জেঠুর তার উত্তর শুনে হতাশ গলায় বললেন, তুই সত্যি ছেলেটাকে ভালোবাসিস খুশবু? আর আমি ভেবেছিলাম তুই বই ছাড়া অন্য কিছু ভাবিস না। ছেলেটাকে ভালোবাসি মানে? তাই তো দেখছি, এক কথায় রাজি হয়ে গেলি তাকে বিয়ে করতে। তার মানে তুই সত্যি এখন তার সাথে দেখা করে ফিরছিস না? খুশবুর মাথাটা ঘুরছে নাকি তার আশেপাশের পরিবেশ ঘুরছে সে বুঝতে পারছে না। আতঙ্কিত সুরে সে বলল, তুমি কার কথা বলছো জেঠু? তার জেঠু খানিকটা রেগে উত্তর দিলেন, কার আবার? তোর প্রেমিক, ভার্সিটির ওই ডঙ্গি ছেলেটা, নামটা যেন কি? রাবিত না? খুশবু সারা রাত অনেক চিন্তা ভাবনা করে 2-2-4 মিলিয়েছে। কি খচ্চর ছেলে, খুশবুর নামে কতগুলো মিথ্যা বলে গেল। কাল ভার্সিটি গিয়ে সে মজা বুঝবে। চোখ লেগে আসছে এমন সময়ে খুশবুর ফোন বাজে। স্ক্রিনের শুভর নামটা দেখে তার মেজাজটা হাই লেভেল খারাপ। খারাপ হয়ে গেছে। ফোন রিসিভ করতে শুভ আহ্লাদে সুরে বলল, খুশবু, আমি কিন্তু জানি তোমার বিয়ের কথা। তুমি কি জানো আমি এখন কি করছি? আমি কি তোমার সাথে আমি যাব? আমি এখন তোমার বিয়েতে নাচবো বলে ডান্স প্র্যাকটিস করছি। দেখে নিও, লোকজন নতুন বউ না দেখে আমার নাচই শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। খবরদার, তুমি নাচবে না। পরে দেখা যাবে তোমার নাচ দেখে অনুষ্ঠান ছেড়ে লোকজন পালাচ্ছে। ভাববে কোথাকার কোন পাগল এসে ছাগল মার্কা ডান্স করছে। শুভ বুক ভরা কষ্ট নিয়ে ফোনটা রেখে দেয়। খাস নিয়ত উপরওয়ালার কাছে দোয়া করে যেন খুশবুর বিয়েতে কোনো লোকজনই না আসে। কেউ যেন নতুন বউকে সাজিয়েও না দেয়, তাকে যেন একা একা বিয়ে করতে হয়। খুশবু বিয়ে করবে না, কিছুতেই না। রাবিদকে সে ফোনে মেসেজে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে বিয়ে করবে না। রাবিদ ছোট করে রিপ্লাই দেয়, লেটস সি। খুশবু রাবিদকে রিফিউজ করে আকাশও আনন্দ পেয়েছে। এবার সেও একটু দেখুক অনুভূতির দাম না দিলে কেমন লাগে। খুশবু শুভকে অনেক বকেছে, বেচারা অনেক সরল, তার থেকেও ক্ষমা চেয়ে নেওয়া উচিত। তাই সে আজ শুভর সাথে কথা বলে সব মিটমাট করে নেবে। বিপদের সময় শুভকে খুব দরকার পড়ে তার। শুভকে লাইব্রেরিতে ডেকে নেয় খুশবু। শুভ সেখানে আসলেও খুশবুর সাথে কোনো কথা বলে না, চুপচাপ এসে বই পড়তে থাকে। খুশবু শুভ থেকে বইটা নিয়ে অন্য একটা বই দিয়ে বলে, এটা তোমার সাবজেক্ট না শুভ, এটা নাও। থ্যাংক ইউ। তোমার সাথে কিছু কথা ছিল আমার। আমি শুনবো না। কেন শুনবে না? আমি কি তোমাকে নাচতে বলবো যে তুমি শুনবে না? শুনবো কেন? তুমি কি আমার গার্লফ্রেন্ড যে আমি শুনবো? খুশবু রেগে বই দিয়ে শুভর মাথায় বাড়ি দিয়ে বলল, তুমি কি প্রতিজ্ঞা করেই নিয়েছো যে আমাকে রাগিয়ে দেওয়ার? শুভ কিছু বলতে যাওয়ার আগেই রাবিদ আর তার সাথে কিছু ছেলে লাইব্রেরিতে ঢুকে পড়ে। খুশবু মনে মনে ভাবল, রাবিদ গুন্ডামি করতে আসেনি তো। খুশবু ব্যাগ থেকে পেন্সিল কম্পাস সব বের করে নিয়েছে। ছেলেগুলো লাইব্রেরির সবাইকে বের করে দিতে লাগলো। খুশবু ফিসফিস করে শুভকে বলল, চলো শুভ, বেরিয়ে যাই। সবাই দেখো বেরিয়ে যাচ্ছে। শুভ উঠে দাঁড়াতেই রাবিদ এসে চোখ নেড়ে বসতে পারে। শুভ চুপচাপ বসে পড়ে আর খুশবু আপন মনে বই পড়তে থাকে। মনে হচ্ছে সে বইয়ের জগতেই চলে গেছে। তার জেঠু যদি তাকে এমন সময় দেখতো তাহলে উনি খুশিতে কেঁদেই ফেলতেন। একবার খুশবুর বাড়ির কাজের মেয়েটা তার জেঠুর বই পড়ে প্রশংসা করেছিল। এরপর থেকে মেয়েটা প্রতি মাসে বেতনের সাথে একটা করে বই উপহার পায় তার জেঠু থেকে। রাবিদ আধ ঘন্টা ধরে বসে আছে, কিন্তু খুশবু সেদিকে ভ্রুক্ষেপ না করে বই নিয়ে বসে আছে। প্রায় ঘন্টাখানেক পর খুশবু বই পড়া বাদ দেয়। সে ভেবেছিল রাবিদ নিশ্চয়ই এতক্ষণে চলে গেছে। যেহেতু সে বই মুখের ওপর ধরে রেখেছিল তাই সে দেখতেই পায়নি রাবিদ রয়ে গেছে, আর সাথে শুভ। খুশবু বই সরিয়ে রেখে রাবিদের ছোট আঙুলের সাইজের চোখ দুটো কেমন জলপাই সাইজের হয়ে গেছে। খুশবু আর চোখে তাকালেও দেখে রাবিদ বলল, নাটক শেষ হলে এবার কথা বলি। খুশবু উত্তর না দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে।
রাবিদ ধমকে সুরে বলল। মেসেজ কে পাঠিয়েছিল? খুশবু সাত আসমান থেকে পড়ে গিয়ে বলল। কিসের মেসেজ? মনে নেই? হুম। খুশবু খেয়ালই করেনি সে ব্যাগ থেকে পেন্সিল বের করার সময় তার ফোনটা টেবিলে রেখেছিল। রাবিদ ফোনটা হাতে নিয়ে মেসেজ অপশনে গিয়ে রাবিদকে দেওয়া মেসেজটা দেখায়। খুশবু মিনমিন করে বলল। ও, এটা তো আমি দিয়েছিলাম। কেন? কারণ আমি আপনাকে বিয়ে করতে চাই না, তাই। না করার কারণ? খুশবু ছাড়া ছাড়া গলায় বলল। আপনি একটা গর্ধব, আর সবার আগে আপনি একটা ক্যারেক্টারলেস। মেয়েদের সাথে ফালতু ছবি তুলে বেড়ান। আমার ক্যারেক্টার সার্টিফিকেট তোমায় দিতে হবে না। খুশবু আতকে উঠে রাবিতের ধমকানিতে ভীত গলায় বলল। আপনি কিন্তু আমায় ধমকাচ্ছেন। আমি আপনার নামে নারী নির্যাতন কেস করব। নারী নির্যাতন? হুম। রাবিত দাঁড়িয়ে খুশবুর হাতে টান দিয়ে বলল। চলো স্টেশনে পৌঁছে দিই। আপনার সাথে যাব না, ছাড়ুন আমায়। শুভর ইচ্ছে করছে কষিয়ে রাবিতের গালে একটা চর বসাতে। সেদিন সে খুশবুর হাত ধরেছে বলে থাপ্পড় খেয়েছিল। আর যদি সে থাপ্পড় দিতে পারত খুব ভালো লাগতো তার। রাবিতে তো খুশবুর অনিচ্ছায় তার হাত ধরেছে। মনে মনে ভাবছে শুভ থাপ্পড়টা দেবে কি না, দিতে পারলে শোধবোধ হতো। কিন্তু মনের গভীর ইচ্ছেটাকে সে ধামাচাপা দেয়। সে থাপ্পড়ও দিতে পারেনি, আর খুশবু পুলিশ স্টেশনেও যেতে পারেনি। তবে খুশবু দারুণ একটা পরিকল্পনা রেডি করে রেখেছে। সে পালাবে, আর আজ রাতেই পালাবে। খুশবু বাড়ি গিয়ে দেখে তার জেঠু গভীর চিন্তায় মগ্ন। চিন্তার কারণ জেনে খুশবুর ইচ্ছে হচ্ছে অন্য কোনো গ্রহে চলে যেতে। সে তার জেঠুকে চিন্তা কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন। খুশবু, তুই তো জানিস আমি কাঁদতে পারি না, কিন্তু তুই আমার একমাত্র মেয়ে। যদি তোর বিয়েতে আমি না কাঁদি তাহলে কি হবে বলতো? সে কখন থেকে চেষ্টা করছি কাঁদার, কিন্তু কিছুতেই কাঁদতে পারছি না। খুশবু মনে মনে বলল। কাঁদতে না পারো, পারতে তো পারো, তাহলে বরং তাই করো। কিন্তু প্রকাশ করেনি তার মনের কথা। খুশবু রুমে গিয়ে ইচ্ছে করছে অন্য গ্রহে না গিয়ে যদি সে পাগলাগারদে চলে যেতে পারতো তাহলে ভালো হতো। অন্তত বাড়ির পাগলগুলো থেকে দূরে থাকতে পারত। খুশবুদের বাড়ির কাজের মেয়েটাও হাউমাউ করে কেঁদে চলেছে, তারও একই কথা। খুশবুর বিয়ে হয়ে গেলে সেও খুব কাঁদবে। খুশবু তাকে ধমকে ঘর থেকে বের করলো, ব্যাগ গুছিয়ে নিয়েছে। এখন শুধু বাকি রইল টিকিট কাটা। রাতে ল্যাপটপ নিয়ে বসেছে টিকিট কাটতে, কিন্তু কোথায় যাবে তা নিয়ে কনফিউজ সে। একটা সুন্দর জায়গায় যেতে চায় সে, যেন ঘুরে বেড়ানো হয় আর পালানো। তাই শুভকে ফোন করে সুন্দর জায়গার সন্ধানে, কিন্তু শুভ বরাবরের মতোই তার মেজাজটা খারাপ করে দিয়েছে। শুভকে সুন্দর জায়গার কথা জিজ্ঞেস করতে সে বলল। বাবা খুশবু, তুমি তো দেখছি ভীষণ অ্যাডভান্স। বিয়ের কথা শুনতেই এক্কেবারে হানিমুনের প্ল্যান করে ফেলেছো। খুশবুর মেজাজ তখন সপ্তম আকাশে। সে রেখে দাঁত কটমট করে বলল। সেই জন্যই তো আমি ইভাকে বলি, জানু চলো আজ সিনেমা দেখে আসি, পার্কে ঘুরে আসি। কথাটা বলে খট করে খুশবু ফোন কেটে দিয়ে পাবনার টিকিট কেটে নেয়। পাবনা গেলে সে দেখতে পারবে তার পরিচিত পাগলগুলো বেশি পাগল নাকি ওখানকার। আর শুভর বুক ফেটে কান্না আসছে। সে কখনোই বাজে উদ্দেশ্য নিয়ে এসব বলে না, এগুলো তার আবেগ। যথারীতি সে খুশবুর জন্য দোয়া শুরু করে দেয়। তার বর যেন কখনো তার সাথে আবেগী চুরে কথা না বলে, যেন সবসময় কড়া শাসনে রাখে। রাত হতেই খুশবু প্যাকিং ব্যাগ নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। তার জেঠুর সামনে দিয়েই এলো, অথচ দেখতে পেল না। কি অদ্ভুত মানুষ তার জেঠু। বই পড়বে বলে কি আশেপাশে সব খেয়ে ফেলতে হবে নাকি? মাঝে মাঝে রাগ হয় খুশবুর, ইচ্ছে করে বই দিয়ে বড়ি বানিয়ে পেটে ঢুকিয়ে দিতে। কিন্তু ওর জেঠু যা মানুষ, ঠিকই হজম করে ফেলবে। বই বলে হয়তো আরও তাড়াতাড়ি হজম করবে। খুশবু 10 মিনিটের মতো হেঁটে বাড়ি থেকে নিরাপদ জায়গায় চলে আসে, কিন্তু তার গন্তব্যে পৌঁছানোর আগেই সে থমকে দাঁড়িয়ে যায়। তার ভীষণ ইচ্ছে করছে সিনেমার বা গল্পের নায়িকাদের মতো হাতে চিমটি কেটে পরখ করতে সত্যি তার সামনে রাবিত নাকি সে ভুল দেখছে। রাবিত এমনভাবে দাঁড়িয়ে আছে যেন খুশবু তার সাথেই পালাচ্ছে। সে খুশবুর জন্য অপেক্ষা করছে, যেমনভাবে সিনেমায় নায়করা অপেক্ষা করে তার নায়িকার জন্য। গাড়িতে হারান দেওয়া অবস্থায় রাবিত একবার খুশবুর দিকে তাকিয়ে ঘড়িতে সময় দেখে নেয়। তারপর খুশবুর সামনে এসে বলল। সবই 1:30 বাজে, পালানোর জন্য এটা সঠিক সময় না। 10:30টায় ফ্লাইট ছিল যে। তো চলো আমি পৌঁছে দিই। নো থ্যাঙ্কস। রাবিত শব্দ করে গাড়িতে দরজা খুলল। 15 সেকেন্ড টাইম গাড়িতে ওঠার জন্য। কথাটা বলে রাবিত ধুম করে গাড়িতে উঠে যায়। এখন রাত না হলে হয়তো খুশবু জুতো দুটো ছুঁড়ে ফেলে দিয়ে দৌড় দিত, কিন্তু রাত হওয়ায় তার কাছে অন্য পথ খোলা নেই। খুশবু হাতের ব্যাগটা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, আর রাবি চুপচাপ বসে বসে দেখছে। খুশবু মনে মনে ভাবছে মানুষটা কত নিষ্ঠুর। না এসে বিয়ে করবে না, তাই বলে কি তাকে হেল্প করবে না? স্টেশনে তো ঠিকই পৌঁছে দেবে।
একবারের জন্যও তো বললো না তাকে না যাওয়ার জন্য। তাহলে এত সব নাটক করার কি দরকার ছিল? কি দরকার ছিল জেঠুকে বিয়ের কথা বলার? খুশবুর কাঁদতে ইচ্ছে করছে। একবার রাবিতের চোখের আড়াল হোক, তারপর সে ভীষণ কাঁদবে। কাঁদতে কাঁদতে বন্যা বানিয়ে দেবে। তখন সে রাবিতকে সেই বন্যায় ডুবিয়ে মারবে। তখন সে বুঝবে খুশবুর ভালোবাসা কি। খোলা জানালার বাইরে তাকিয়ে রাতের শহর দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছে খুশবু তা জানা নেই। যখন ঘুম ভাঙে তখনও সে গাড়িতে বসে। আড়মোড়া ভেঙে যখন তার হুঁশ ফেরে তখন চমকে সে রাবিতের দিকে তাকায়। রাবিত ফোনে কথা বলছিল। খুশবুকে জেগে উঠতে দেখে ফোন রেখে দেয়। গাড়ি থেকে নেমে খুশবুকেও নামতে বলে। খুশবু এক প্রকার আতঙ্ক নিয়ে নামে। চোখ পিটপিট করে দেখে সে তার গন্তব্যে নয়, অন্য একটা গন্তব্যে, যেটা সম্পূর্ণ আলাদা একটা জায়গা। চোখ বুলিয়ে জায়গাটা দেখার পর খুশবু বড়সড় ধাক্কা খায়। গাড়িতে ওঠার আগে দৌড় না দিলেও এখন সে দৌড় দেবে পাক্কা। কিন্তু ভাগ্য তার সহায় হলো না। দৌড় দেওয়ার আগে রাবি তার হাতটা খপ করে ধরে ফেলে। খুশবু কাঁদো কাঁদো চেহারা বানিয়ে বলল, আপনি যদি হাত না ছাড়েন তাহলে আমি কিন্তু খুব জোরে জোরে চিৎকার করব আর লোকজন জড়ো করব। তো তো আবার কি, পাবলিক এসে আপনাকে রাম ধোলাই দিবে। রাবিত জনকিয়ার ভাব নিয়ে খুশবুর হাত টানতে টানতে ভেতরে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর খুশবুর ভিমরি খাওয়ার জোগাড়। তার জেঠু আর শুভ দাঁড়িয়ে আছে। খুশবুকে দেখে তার জেঠু বলেন, জি খুশবু, তুই এটা করতে পারলি? পালিয়ে এলি ছেলেটার হাত ধরে। আমি তো বারণ করিনি বিয়ে করতে। শুভ খুশবুর সামনে এসে মুখটা জলজল করে বলল, খুশবু, তুমি তোমার জেঠুকে কনসেপ্ট করতে পারলে না? আমাকে বলতে পারতে, আমি দেখতাম ব্যাপারটা। আফটার অল তুমি আমার বন্ধু না? শুভ, আমি যদি খুব বেশি ভুল না হয় তাহলে মনে হয় তুমি ইভাকে কনভিন্স করতে 8 মাস সময় নিয়েছিলে, তাই না? শুভ মুখটা ছোট করে নিচের দিকে তাকিয়ে আছে। ইফরা তো মেয়ে, আর মেয়েদের কনভিন্স করতে সময় তো লাগেই। তাই বলে কি সে খুশবুর জেঠুকে কনভিন্স করতে পারবে না? এটা কি ধরনের ট্রিটমেন্ট? খুশবু শুধু শুধু শুভকে ছোট করলো। সে ঠিকই পারত। রাবিত খুশবুর সামনে এসে একটা পেপার এগিয়ে দেয়। খুশবু হাতে নিয়ে মুখ কুচকালে তার জেঠু রেগে বলেন, হা করে দেখার কি আছে? যার জন্য পালিয়ে এসেছিস সেটাই হচ্ছে। আবার বিয়ে করে আমাকে উদ্ধার কর। তুই তো আমাকে না জানি বিয়েটা করতে যাচ্ছিলি। ছেলেটা বড়ই ভালো যে আমাকেও সেন্টারে ডাকলো। খুশবুর মাথাটা ঝিমঝিম করছে। মনে হচ্ছে সে এখনই জ্ঞান হারাবে। ধুম করে ফ্লোরে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলবে। কিন্তু খুশবুকে পড়ার সুযোগ না দিয়ে তার জেঠু মুখে দুঃখী দুঃখী ভাব এনে বলেন, খুশবু, তুই কী করে করলি এটা? আমাকে তুই বলতে পারতি তুই ছেলেটাকে এত ভালোবাসিস। খুশবু কিছু বলতে যাবে তার আগে রাবিত খুশবুকে ঠুস করে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, এবার চটপট বিয়ে করে তোমার জেঠুকে উদ্ধার করো। খুশবু পোকার মতো শুধু তাকিয়েছিল। সে ভালোভাবে বুঝতে পেরেছিল সব তার হাতের বাইরে চলে গেছে। আধ ঘন্টা সে একটা ঘোরের মধ্যে দিয়েই যায়। তার শুধু মনে আছে যখন সে কবুল বলছিল না তখন রাবিত বলেছিল, সবাইকে দেখে হয়তো লজ্জা পাচ্ছ তুমি, তাই না? দাঁড়াও, ব্যবস্থা করছি। তখন খুশবু রোবটের মতো দাঁড়িয়ে পড়েছিল আর রাবিত ট্রেনে বসিয়ে পড়ল। আমি অপেক্ষা করতে বলেছি বোকা। বলেই রাবিত তার জ্যাকেটটা খুশবুর মাথায় ঘোমটার মতো করে দেয়। তখন কি তাকে হ্যাপনোটাইজ করা হয়েছিল? কে করেছিল? খুশবু ভেবে পাচ্ছে না। সে গভীরভাবে উত্তর খুঁজছে। তার গভীর ধ্যানে ব্যাঘাত ঘটায় রাবিত। খুশবু রাবিতের দিকে তাকালে সে বলে, নেমেছো গাড়ি থেকে। কেন? শুভ তখন পেছন থেকে লাফিয়ে বলে উঠল, আরে খুশবু, তুমি তোমার শ্বশুর বাড়ি পৌঁছে গেছো, তাই নামতে বলছে। তুমি কেন এসেছো আমার শ্বশুর বাড়িতে? তোমার জেঠুই তো পাঠালো আমাকে, তোমার সামনেই তো পাঠালো। কোনো একজনকে নাকি আসতে হয় নতুন বউয়ের সাথে। তুমি কোথায় ছিলে বলো তো? তুমি কি তোমার বাসরের স্বপ্ন দেখছিলে তখন? খুশবু রাগে দাঁত কটমট করে বলে উঠল, তুই এক পাও রাখবি না আমার শ্বশুর বাড়িতে। যদি রাখিস তাহলে পা রেখে বডিটা পাঠিয়ে দিব তোর বাড়িতে। এত বড় অপমান করতে পারলো খুশবু? সে তো তার ভালোর জন্যই এসেছিল, আর তাকেই কিনা অপমান করলো। যাবে না সে খুশবুর সাথে, একদম যাবে না। তার চেয়ে ভালো হবে বাড়ি গিয়ে শুয়ে শুয়ে নিজের বিয়ের স্বপ্ন দেখা। আর শুভ ঠিক তাই করলো। রাবিতের মায়ের চিৎকারে তার বাবা উঠে পড়েছে, যদিও তার বাবার ঘুম সহজে ভাঙে না। একবার রাতে চোর আসলে তার মা তার বাবাকে জাগায়। তখন চোর বলেছিল, মহাশয় আপনি শান্তিতে ঘুমোন, আমি আপনার ঘুমে ডিস্টার্ব করব না। তখন উনি এতটাই শান্তিতে ঘুমিয়েছিলেন যে সে ঘুম পরদিন সকাল 10টায় ভাঙে। আর উনি এত তাড়াতাড়ি কীভাবে উঠলেন তা ভীষণ ভাবাচ্ছে রাবিতের বোন রুবিকে। খুশবু বিশাল ড্রয়িং রুমের এক কোনায় দাঁড়িয়ে আছে, আর রাবিতের মা সারা বাড়ি চিল্লিয়ে মাথায় তুলছে।
রাবির সোফায় পা তুলে বসে ফোন টিপছে। খুশবুর ইচ্ছে করছে রাবিতের ফোনটা তার মুখে পুরে দিতে। সব হয়েছে তার জন্য, আর বকা হজম করতে হচ্ছে খুশবুকে। রাবিতের মা যখন বকাঝকা করে ক্লান্ত হয়ে পড়েন, তখন রুবি এক গ্লাস পানি দিয়ে ফিসফিস করে বলল, মা দেখো তো ভাবি ঠোঁট দুটো গোলাপি নাকি কালো? কালো হলে কিন্তু বিয়েটা ভুলেও মানবে না, বুঝেছো? রুবির মা তার কানের কাছে মুখ এনে জিজ্ঞেস করলেন, কেন কেন কালো হলে কি হবে? কালো হলে সে নাকি ননদের সাথে ঝগড়া করে, আর গোলাপি হলে সহজেই মিশে। রাবিতের মা পানির গ্লাস খালি করে খুশবুর কাছে যায়। খুশবুর মুখের ওপর রাবিতের জ্যাকেটটা ঘোমটার মতো থাকায় এখনও মুখ দেখেনি। রাবিতের মা জ্যাকেট অল্প সরিয়ে আগের জায়গায় ফিরে আসেন। রুবি খুশবুর কথা জিজ্ঞেস করলে তার মা বলে, রুবিরে, এই মেয়ে মানবী নয়। তাহলে কি রাক্ষসী বা ডাইনি? না, এই মেয়ে নির্ঘাত পরিদেশ থেকে পালিয়ে এসেছে। তাই তো বলি, আমার রাব্বু তো আমাকে না জানিয়ে বিয়ে করা ছেলে না। তাহলে কি ভাবি জাদু করেছে ভাইয়াকে? হতে পারে। রাবিতের বাবা আড়মোড়া ভেঙে রাবিতের সামনে এসেই ঠাস করে একটা চর বসিয়ে দেয় রাবিতের গালে। রাবিতের হাতের ফোন ফ্লোরে পড়ে যায়। খুশবুর ইচ্ছে করছে পাগলো ডান্স দিতে, কিন্তু শ্বশুরবাড়িতে নতুন বলে নাচতে পারল না। একরাশ কষ্ট ধামাচাপা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাবিতের বাবা তাকে কিছু বলতে যাওয়ার আগেই তার বাবার মাথায় ঠান্ডা পানি পড়ে। তাকিয়ে দেখে রাবিতের মা গ্লাস নিয়ে বাঘিনীর চেহারা বানিয়ে দাঁড়িয়ে আছে। রাবিতের বাবা সিংহ থেকে টুপ করে ভেজা বিড়াল হয়ে যায়। উনি পৃথিবীর কারোর সামনে মাথা নোয়াতে রাজি নন, শুধু ওনার মিসেস ছাড়া। অজানা এক কারণে মিসেস রোহেনা সারওয়ারকে উনি প্রচণ্ড ভয় পান। রোহেনা চিৎকারের শব্দ দ্বিগুণ বাড়িয়ে দিয়ে বলেন, মিস্টার সারওয়ার, আপনার সাহস হয় কি করে আমার সামনে আমার ছেলের গায়ে হাত দেওয়ার? কথাটা বলে নিচু শব্দে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, নতুন বউয়ের সামনে তুমি আমার ছেলের ইমেজ খারাপ করে দিয়েছ। ভয়ঙ্কর শাস্তি দিব তোমাকে আমি। একটা মেয়ে ধরে এনে বললেই হলো বিয়ে করে ফেলেছি। এটা ঘোর অন্যায় হয়েছে তোমার ছেলের। মেয়ে না, পরি বলো, পরি বলো আমার বৌমাকে। বলে রোহেনা খুশবুকে ডেকে বলল, এদিকে এসো তো পরিমা। খুশবু কাঁপা কাঁপা পায়ে এগিয়ে আসে। সে তার শাশুড়ির মন জয় করতে পারলেও তার শ্বশুর তাকে মেনে নেবে না তা সে হলক করে বলে দিতে পারে। মনে মনে আফসোসে মরে যাচ্ছে খুশবু। কেন যে সেদিন রেস্টুরেন্টে এমন করেছিল? গভীর চিন্তায় মগ্ন থাকায় খুশবু প্লাজোর সাথে প্যাচ খায় আর ধপ করে পড়ে যায়। রুবি দৌড়ে এসে তাকে টেনে তোলে। খুশবুর বেসুরো গলার ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কান্নাটা গলায় এসে আটকে যাচ্ছে। রাবিতের বাবা সন্ধিহান সুরে বললেন, এই মেয়ে, তোমার পায়ে কি সমস্যা নাকি হাঁটতে পারো না? অত্যন্ত আফসোসের সাথে তিনি আবারও বলেন, শেষ পর্যন্ত ছেলেটা ল্যাংড়া মেয়ে বিয়ে করলো। খুশবু মাথা নাড়িয়ে বলল, আমি ল্যাংড়া নই, আমি তো আপনাকে সালাম করছিলাম। বড়দের সম্মান ও শ্রদ্ধা করা উচিত কি না, তাই। খুশিতে রাবিতের বাবার চোখে পানি চলে এসেছে। এক্ষুনি তা গাল বেয়ে পড়ে গিয়ে ছোটোখাটো কূপ হয়ে যাবে। আজ পর্যন্ত ওনাকে এত সম্মান কেউ দেখায়নি, ওনার নিজের ছেলেও না। উনি বুঝতে পারছে না কিভাবে ওনার বৌমাকে খুশি করবেন। উনি হাতটা খুশবুর মাথায় রেখে বললেন, বাহ, কি গুণবতী! কিন্তু কখনো কোনো সৃষ্টির প্রতি মাথা নিচু করতে নেই, কেবলমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। বুঝেছো বৌমা? রাবিতের বাবা খুব খুশি মনে খুশবুর মাথার জ্যাকেটটা সরায়, কিন্তু উনি কি জানতেন ওনার খুশির সাথে সাথে কর্পূরের মতো আকাশে উড়াল দেবে? খুশবু ওনার অবস্থা বুঝতে পেরে মুচকি এসে বলল, আপনি যদি আমাকে এখন বকা দেন তাহলে আমি কিন্তু আপনার বউকে আপনার প্রাক্তন প্রেমিকার কথা বলে দিব। রাবিতের বাবা খুশবুর কথায় রীতিমতো ঘামতে শুরু করেছেন। কি ভয়ঙ্কর মেয়ে, অথচ দেখলে বোঝা যায় যেন ভাজা মাছ উল্টে খেতে পারবে না যদি খাইয়ে দেওয়া না হয়। খুশবুর কথা শুনে রুবি তার মাকে ফিসফিস করে বলে, ভাবি বাবার পুরনো প্রেমিকার কথা জানে? তবে এখন চেপে যা, সময় হলে ব্ল্যাকমেল করা যাবে। আগে আমার বৌমাকে মেনে নিক। অ্যাজ ইউ উইশ। রাবিত ফোনটা কুড়িয়ে নিয়ে বলল, রুবি যাও তো, তোর ভাবিকে সাজিয়ে নিয়ে আয়। রুবি চশমা নেড়ে চেড়ে ঠিক করে বলল, কেন ভাইয়া? কেন মানে? হিসেব মতো আজ আমাদের বাসর, আর বাসরে মেয়েদের সাজতে হয়, জানিস না? রাবিতের বাবা তার কান টেনে বলল, বেয়াদব ছেলে, চুরি করে বিয়ে করেছিস, আবার বাসরের কথা বলছিস? খুশবুর সহ্যের বাঁধ ভেঙে গেছে। এবার সে সত্যিই হাউমাউ করে কেঁদে দেবে, কিন্তু রুবি তাকে কাঁদার সুযোগ দেয়নি। খুশবুর হাউমাউ করে কাঁদার আগে তাকে নিয়ে চলে যায় অন্য একটা ঘরে। রুবি সযত্নে খুশবুকে শাড়ি পরিয়ে সাজাতে শুরু করে। ঠোঁটে লিপস্টিক দেওয়ার সময় সে বলে, ভাবি তুমি কোন পৃথিবী থেকে নেমে এসেছো বলো তো? মানে?
মানে হলো কোন পৃথিবীর মানুষ তোমার মতো এত সুন্দর? আমিও সেই পৃথিবীর কোনো একটা ছেলেকে ধরে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবো, ভালো হবে না? হুম। খুশবুর মনে হচ্ছে সে সত্যিই পাবনার অ্যাসাইলামে আছে। তার মাথাটা কেমন ভো ভো করে ঘুরছে। কিছুক্ষণ আগের আর পরের কথা মনে হতেই সে কেঁপে কেঁপে উঠছে। সে বুঝতে পারছে না পৃথিবীতে বড় ভূমিকম্প হচ্ছে নাকি তার মনে। যেন তেনভাবে বিয়েটা হয়ে গেলেও খুশবু বেশ লম্বা ঘোমটার আড়ালে বসে আছে। ভীষণ গরম পড়ছে। ভারী শাড়িটা খুলে কামিজ বা টপস পরলে পারলে ভালো হতো। যেমন ভাবা তেমন কাজ। খুশবু শাড়ি খুলে তার আগের জামাটা পরে ফেলে, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। ঘোমটা কিভাবে ঠিক রাখবে তা নিয়ে সব ঝামেলা। তাই রাবিতের দেওয়া জ্যাকেটটাই সে ব্যবহার করলো। স্থির হয়ে বসার পর রাবিতের কথা ভাবতে তার শরীরে আবারও কাঁপুনি দিয়ে উঠল। হৃদস্পন্দনের সাথে সাথে তার হাত পাও কেমন কাঁপছে। অ্যাপিলেপসি হয়ে যায়নি তো? ভাবতেই তার চোখে পানি চলে এসেছে। বজাত রাবিতের জন্য তার অ্যাপিলেপসি হয়ে গেছে শেষ পর্যন্ত। কাল সকালে সে ডাক্তার দেখাবে। কিছুক্ষণ পরই দরজার আওয়াজে খুশবু বুঝতে পারে রাবিত এসেছে। তার কাঁপুনি আরও কয়েক গুণ বেড়ে গেছে। রাবিত মিনিট খানেকের মতো দাঁড়িয়ে থেকে খুশবুর সামনে আসে। খুশবুর আত্মা উড়ে যাওয়ার উপক্রম, কিন্তু রাবিত উঠতে না দিয়ে খপ করে ধরে ফেলে। তবে আত্মা না, খুশবুর কান টেনে ধরে সে খুশবুকে দাঁড় করায়। খুশবু বড় বড় চোখ করে তাকিয়ে আছে রাবিতের দিকে। কানটা নিশ্চয়ই লাল হয়ে গেছে। খুশবু মিনমিন করে বলল, উফ, কানটা ছাড়ুন, না হলে কিন্তু আমি আপনাকে তুলে আছাড় দিতে পারি। রাবিত ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি বললে? আবার বলো। বলেছি আমার কান ছাড়ার জন্য, আর নয়তো। রাবিত খানিকটা ঝাঁঝালো কণ্ঠেই বলল, নয়তো কি? নয়তো আবার কি? আমি চিৎকার করব। ছাড়বো কেন? জানো না বাসরে জামাইকে পা ধরে সালাম দিতে হয়? আপনার বাবাই তো বারণ করলো কারো সামনে মাথা না নোয়াতে। রাবিত কান ছেড়ে দিয়ে বলল, ভালো কিছু শিখতে পারো না? সারাদিন তো খালি ট্যাং ট্যাং করে সময় যায়। আমার সময় নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না। অবশ্যই ঘামাতে হবে। তোমার হাজব্যান্ড হিসেবে তো আমাকেই মাথা ঘামাতে হবে। মানি না আপনাকে হাজবেন্ড হিসেবে। আপনার মতো ক্যারেক্টারলেসকে আমি কখনোই বিয়ে করতাম না। রাবিত চুপচাপ দাঁড়িয়ে আছে। তার ইচ্ছে করছে খুশবুর মুখটা সেলাই করে দিতে। খুশবু আবারও বলে ওঠে, আপনি আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছেন। জেঠুও আমাকে ভুল বুঝলো আপনার জন্য। এবার শান্তি পেয়েছেন আপনি? রাবিত এবারেও চুপ করে দাঁড়িয়ে আছে। সে এমন কিছু কখনোই চায়নি। জটিলতা পছন্দ না বলেই তো সে এভাবে বিয়েটা করলো। রাবিতকে চুপ থাকতে দেখে খুশবুর মাথাটা আরও হ্যাং হয়ে যাচ্ছে। সে রেগে বলল, আপনি জানতো আমার সামনে থেকে? আপনার চেহারা দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। রাবিত ছলছল চোখে খুশবুর দিকে তাকালেই খুশবু মুখ ফিরিয়ে নেয়। ভেতরটা পুড়ে যাচ্ছে রাবিতের। সে কখনোই খুশবুর থেকে এমনটা আশা করেনি। কঠোর রাবিতকে আজ অসহায় দেখে বেশ মজা পাচ্ছে খুশবু। সে আরও রাগিয়ে দেওয়ার জন্য বলল, ক্লিয়ার করে বলুন তো, আপনি আমার সামনে থেকে যাবেন কি না, নাকি আমি চলে যাব? খুশবুর কথায় রাবিতের বুকে পৃথিবী সমান কষ্ট জমা হয়। আজ মনে হচ্ছে সেও খুশবুর মতো শ্বাস নিতে পারছে না। দম আটকে আটকে আসছে। সে দুলতে দুলতে চলে যায় রুম থেকে। খুশবু দীর্ঘদিন পর শান্তির নিঃশ্বাস নিয়ে শুয়ে পড়ে। নতুন জায়গা হয় কিছু অস্বস্তি হলেও খুব দ্রুত ঘুমিয়ে পড়ে। যখন ঘুম ভাঙে তখনও রাত পোহায়নি, কিন্তু খুশবুর ঘুম আসছে না। তাই ব্যালকনিতে গিয়ে রাতের শহর দেখে। রাতের শহর খুশবুর খুবই প্রিয়, কারণ রাতের কোনো একটা সময়ে সবাই নির্ঘুম থাকে। তখন কারো মনে দুনিয়ার ঝামেলাগুলো উকি দেয় না। আর রাতের শহরটা দেখতেও সুন্দর। যদিও খুশবুর নীরবতা পছন্দ নয়, তবুও রাতের নীরবতা তার ভীষণ ভালো লাগে। খুশবু আপন মনে সেই সৌন্দর্য উপভোগ করছিল। হঠাৎ তার পেটে কারো হাতের উষ্ণ স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। সে রাবিতের ছোঁয়া অনুভব করছে। তার কানের কাছে রাবিত ফিসফিস করে বলল, খুব ইচ্ছে করছে খুশবু, তোমার আকাশে বৃষ্টি হয় না আমার। ভিজিয়ে দিতে ইচ্ছে করছে আমার ভালোবাসা। বইতে পারবে তো আমার ভালোবাসার ভার? খুশবুর দমটা মনে হয় এবার সত্যি আটকে গেছে। খামচে ধরে রাবিতের হাত। রাবিত খুশবুকে কোলে তুলে নেয়। আর খুশবু তার টকটকে লাল মুখটা রাবিতের বুকে লুকাতে ব্যস্ত। সে কি জানে রাবিত তার এই লজ্জামাখা মুখটা দেখার জন্য অস্থির হয়ে আছে। রাবিত খুশবুকে ব্যালকনি থেকে রুমে এসে ধপ করে তাকে বিছানায় ফেলে দেয়। এতটাই জোরে ফেলে যে খুশবুর স্বপ্ন ভেঙে দুমড়ে মুচড়ে যায়। লাফ দিয়ে উঠে বসে সে। ল্যাপ টপ টপ করে ঘাম ঝরছে। হৃৎপিণ্ড খুব জোরে বিটিং করছে। মনে হচ্ছে পিঞ্জর ভেঙে বাইরে চলে আসবে। কিছুটা সময় স্তব্ধ হয়ে যখন পানি খাওয়ার জন্য হাতড়ায়, তখন সে বুঝতে পারে রাবিত তার পাশে শুয়ে আছে। তার আর পানি খাওয়া হলো না। বাকিটা রাত চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে পড়েছিল, যেন রাবিত বুঝতে না পারে সে ঘুমায়নি। কিন্তু সে কি জানতো
তার ভারী নিঃশ্বাসের শব্দ রাবিতের কানে বারবার ধাক্কা খাচ্ছিল। সকাল হতে না হতেই খুশবু রেডি হয়ে বসে আছে। সে এক মুহূর্তের জন্য থাকবে না এই বাড়িতে। রাবিত তাকে অনেক বুঝিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। অগত্যা সে খুশবুকে নিয়ে বেরিয়ে পড়ে। আসার সময় বাবা মাকে বলে এসেছে খুশবু তার বাড়ি থেকে পড়াশোনা শেষ করে শ্বশুরবাড়ি আসবে। সারা রাস্তা খুশবু বাইরে তাকিয়েছিল। রাবিত বারবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। শেষে সে বলেই ফেলল, আমার দেখতে কি ভয়ঙ্কর ভূতের মতো লাগছে নাকি বাঘ ভাল্লুক লাগছে? আপনি ভয়ঙ্কর বাজে লোক, ভূত না। রাবিত বাকি রাস্তা আর কোনো কথা বলেনি। খুশবুর বাড়ির সামনে আসলে সে খুশবুর হাত ধরে। খুশবু হাজার চেষ্টা করেও ব্যর্থ হয় তার হাতটা সরাতে। রাবিত খুশবুর হাতটা তার দু হাতের ভাঁজে নিয়ে বলল, জানো খুশবু, প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সেদিন থেকে আমি রাতে ঘুমোতে পারি না। যখন রাতের শেষে চোখ লাগতো তোমার বোচা নাকটা আমার স্বপ্নে এসে ঘুমের 12টা বাজাতো। তোমাকে আমি হাজারটা নাম দিয়েছি, কখনো মায়াবতী, তো কখনো কলচিল্লতি, আবার কখনো বুঝে। তবে তোমাকে সবচেয়ে বেশি স্যুট করে খুশি নামে। না, খুশবু থেকে খুশি নাম নেই। আসলে তোমাকে দেখলে আমি খুশিতে মনে মনে আকাশে উঠতাম, তোমার ভালোবাসার আকাশে, আর ভীষণভাবে চাইতাম সে আকাশে বৃষ্টি হয়ে নামতে। আর আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত যেন কোনটা? কালকের রাত, যখন প্রিয় মানুষটা কাছে থাকলেও যখন সাথে থাকে না, সেই সময়টাই সবচেয়ে ভয়ঙ্কর সময়। সেই সময়টা আমার জীবনে কাল রাতে এসেছে। বারবার তাকে ছুঁতে দিতে গিয়েও যখন কঠিন বাস্তবতার কাছে হার মেনে নিতে হয়েছে। সারাটা রাত নির্ঘুম কেটেছে তাকে দেখে। জীবনের সবচেয়ে বড় রাত ছিল কাল, আর সবচেয়ে ছোট সময় এখন। খুশবু, আমি আমার মনের অনুভূতিগুলো ব্যক্ত করতে পারি না, অনুভূতিগুলো অব্যক্তই থেকে যায়। কিন্তু আমি ভেবেছিলাম তুমি হয়তো সেই অনুভূতিগুলো বুঝতে পারো। জানতাম না যে আমি এতটা ভুল বুঝি। তবে কি জানো, আমার এখনো মনে হচ্ছে হয়তো আমার অনুমান ঠিক। খুশবু চোখ দুটো কাঁপছে, কানের কাছে কথাগুলোর প্রতিধ্বনি হয়ে তার হৃদয়ে যাচ্ছে। রাবিত খুশবুর হাত ছেড়ে দিয়ে তার পকেট থেকে একটা চিরকুট বের করে খুশবুর হাতে ধরিয়ে দেয় আর বলে, প্রত্যেক মেয়ের আশা থাকে তার স্বামী বাসর ঘরে থেকে বিশেষ কিছু উপহার দেবে। আমি তো দেওয়ার সুযোগ পাইনি, তাই শেষবারে দিতে হলো। খুশবু চিরকুটটা নিলে রাবিত গাড়ির দরজা খুলে তাকে নামিয়ে দেয়। খুশবু কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় তার গন্তব্যে। একবারের জন্য পেছনে তাকায়নি। তাকালে হয়তো দেখতো রাবিত কেমন নিস্তব্ধ চাহনিতে তাকিয়ে আছে। খুশবু ঘরে গিয়ে দেখে তার জেঠু বসে আছে, সাথে শুভও। সে মনোযোগ দিয়ে বই পড়ছে। জেঠু হার মানবে শুভর বই পড়ায়। খুশবুকে দেখে তার জেঠু বললেন, তুই ভালোভাবে পৌঁছেছিস মা? খুব চিন্তায় ছিলাম তুই কখন ফিরবি। তুমি জানলে কি করে আমি আসবো? শুভ বই রেখে দাঁড়িয়ে বলল, আমি বলেছি খুশবু, আমি জানতাম তুমি একদিনও সংসার করতে পারবে না। তুমি যা বিচ্ছু। তুমি অনেক দিন করতে পারবে, কেননা তুমি তো আরও 8 মাস আগে থেকে শুরু করে দিয়েছো। বইয়ের সামনে ছেলেরা যেমন ভেজা বেড়াল হয়ে থাকে, তুমিও তো তেমনি ইভার সামনে ভেজা বেড়াল হয়ে থাকো, তাই না? মেয়েটা সবসময় তার সাথেই কেন এমন করে? জেঠুর সামনে তার ইমেজটা নষ্ট করার কি দরকার ছিল? বইয়ের দিকে তাকিয়ে থেকে তার চোখ ব্যথা করছে। তার চোখ ব্যথার বিনিময়ে সে জেঠুর মন জয় করতে পেরেছে। আর খুশবু এক মুহূর্তে সব নষ্ট করে দিল। খুশবু জেঠু বিভ্রান্ত না হয়ে শুভর হয়ে কথা বলতে গেলেই খুশবু চেঁচিয়ে বলে ওঠে, খবরদার জেঠু, তুমি আমার সামনে একদম কথা বলবে না। সবার সামনে তুমি আমাকে ভুল বুঝলে, বিয়ে দিয়ে দিলে ছেলেটার সাথে। বোকামে, এগুলো তো জাস্ট ফর্মালিটি ছিল। তাছাড়া ছেলেটাকে আমার ভীষণ ভালো লেগেছে, তাই তো। শুভ জেঠুর কথা কেড়ে বলল, তাই তো জেঠু বিয়েটা মেনে নিয়েছেন, রাইট জেঠু? খুশবু শুভর কথায় রেগে বলল, আই ছেলে আই, তুমি এই বাড়িতে কি করছো? তোমাকে কি জেঠু দাওয়াত করেছে? না, আমি তো লজ্জা করে না দাওয়াত ছাড়া মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতে? আমি তো তোমাকে বলতে এসেছিলাম আমার ডিফেন্সের জব হয়েছে, তাই একটা ছোট্ট পার্টির অ্যারেঞ্জ করেছি আগে সেই রেস্টুরেন্টে। ইচ্ছে হলে চলে এসো। ইচ্ছে হলে মানে কি? তুমি কি আমায় ইনভাইট করতে চাওনি? আমি কি তোমার টাকা বেশি খেয়ে ফেলতাম নাকি? তুমি তো খুব কিট্টুস। শুভ মনে মনে বলল, আমি মোটেও কুট্টুস নই খুশবু। যদি হতাম তাহলে তোমার বিয়ের ট্রিট চাইতাম, বরং ট্রিট দিতে আসতাম না। আপন মনে কথাগুলো ভেবে শুভ চলে যায় এখান থেকে। আর মনে মনে দোয়া করে যেন একদিন খুশবুকে কাঁদতে হয় শুভকে এই বাড়িতে আনার জন্য। খুশবু মানসিকভাবে প্রস্তুত হয়ে রাবিতে দেওয়া চিরকুটটা খুলল। খোলার সময় তার হৃদস্পন্দন বেড়ে আকাশে উঠছিল। খুশবু চিরকুট খুলে পড়তে শুরু করলো। তোমার সাথে আমি খুব রেগে আছি খুশবু, ভীষণ রেগে আছে। তুমি আমার চিঠিতে সম্বোধন কেন করোনি? ভালো হতো না
যদি তুমি আমার প্রিয়তমা সম্বোধন লিখতে আর আমি প্রিয়তমা, ইচ্ছে ছিল সপ্তাহের একটা দিনে দুজনের চিঠি বিনিময় করব, কিন্তু তুমি এমন কেন? এত খামখেয়ালিপনা কেন? তোমার খামখেয়ালিগুলো আমার বুকের তীরের মতো বিধে। আমি তোমায় কি করে বাঁচাবো বলো? আমি নিজেই তো তোমাতে মরে আছি, আর আমি 1000 বার মরতে চাই শুধু তোমাতে। খুশবু চিরকুট রেখে দিলেও তার মনের মধ্যে বারবার কথাগুলো ধাক্কাচ্ছে। রাবিতের কথা অনুযায়ী সে কলম নিয়ে বসে আছে চিঠি দিবসে চিঠি দেবে বলে। ভাবছে অনেক কিছুই, কিন্তু লিখতে পারছে না কিছুই। হাত কাঁপছে লিখতে গেলেই, কিন্তু তাকে যে লিখতেই হবে, তা না হলে কাল কি করে চমকে দেবে রাবিতকে। সে যে মনে মনে পরিকল্পনা করেছে একটা রূপকথার, যেখানে শুধু ভালোবাসাই পরিপূর্ণ থাকবে সৎ। আর কাল সে সত্যি সত্যি শুভর থেকে সরি চেয়ে নেবে। আরেকবার ভাবলো না, চাইবে না সরি। বন্ধুত্বে কিসের সরি? তবে কাল সে শুভকেও চমকে দেবে। তার বড্ড ইচ্ছে ছিল খুশবু শ্বশুরবাড়িতে থাকার। সে কাল শুভকে নিয়ে শ্বশুরবাড়ি যাবে। ভাবতেই নাচতে ইচ্ছে করছে খুশবুর। সে সবাইকে চমকে দেবে কাল, কিন্তু জেঠুকে কিভাবে চমকানো যায়? অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল শ্বশুরবাড়ি যাওয়ার সময় জেঠু থেকে ভুরি ভুরি বই চেয়ে নেবে। এর থেকে ভালো কিছু মাথায় আসছে না খুশবুর। চিঠি না লিখলেও বেশ এক ঘুম ঘুমায় খুশবু। ঘুমের মাঝে স্বপ্নে সে সবাইকে চমকে দিয়েছে। সকালে ঘুম ভাঙে শুভর ফোনে। ভেবেছিল ইচ্ছে মতো বকা দেবে, পর মুহূর্তে মনে পড়লো সে তো ভালো মেয়ে হয়ে গেছে, তাই বকা দেনি, বরং সে মিষ্টি করে শুভকে গুড মর্নিং জানায়। আর তাতে শুভ এতটাই অবাক হয়েছে যে বেচারা আর কথাই বলতে পারেনি। সামনে থাকলে হয়তো দেখা যেত শুভ হাঁ করে ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে, মেয়েটাকে কি ভূতে ধরে নিত? মাই গড, তাহলে তো সর্বনাশ। যেটার সাথে কথা বলে কবিরাজের খোঁজ করতে হবে। আজ সবাইকে ট্রিট দিয়ে কালই সে কবিরাজের খোঁজে বের হবে। খুশবু সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে পড়ে শুভর দাওয়াত রক্ষার্থে। যাওয়ার পথে শুভর জন্য সে 24টা সিদ্ধ ডিম কিনে নেয় জন্মদিনে উপহার দেবে বলে। আসলে আজ শুভর জন্মদিন। সে ডিফেন্সে জব পেয়েছে বলে সবাইকে ট্রিট দেয়নি, তার জন্মদিন বলেই দিচ্ছে। শুভ কখনোই তার জন্মদিনের কথা মুখে স্বীকার করে না। সে চায় কেউ তাকে চমকে দিক, কিন্তু বারবার সে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সে নিজেই সবাইকে বলে দেয়। তাই সে আজ শুভর 24তম জন্মদিন উপলক্ষে 24টা ডিম উপহার দেবে। বেচারা মাথায় ডিম অনেক পছন্দ করে, কিন্তু ডিম খেতে পারে না খুশবুর জন্য। একবার পরীক্ষায় সে ফেল করেছিল বলে খুশবু তাকে বলেছিল, বেশি বেশি করে ডিম খাও, আরও তবেই তো বেশি বেশি ডিম পাবে পরীক্ষায়। এরপর থেকে সে ডিম খাওয়া ছেড়ে দিয়েছিল। তাই খুশবু তাকে উইশ করে ডিমগুলো খাইয়ে দিয়ে আসবে। খুশবুর ভাবনায় ছেদ পড়ে শুভর ফোন কলে। ফোন রিসিভ করতে শুভ বলল, খুশবু, তুমি কি বেরিয়ে পড়েছো? হুম মাই গড, তুমি কি রাস্তায় এখন? হুম তুমি ওখানেই থাকো, আমি তোমাকে রিসিভ করতে আসছি। কেন, আমি কি কচি বাচ্চা নাকি যে আসতে পারবো না? তোমায় ভূতে পেয়েছে খুশবু? এনি চান্স তোমায় যদি তাদের সাথে নিয়ে চলে যায়? কি মিনমিন করছো শুভ? কিচ্ছু না তো, তুমি শুধু ওখানেই থাকো, একদম যাবে না কোথাও, বুঝতে পেরেছো? বলে শুভ ফোন কেটে তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে। তবে খুশবু শুভর কথা না শুনেও অন্য একজনের কথা তাকে শুনতে হয়েছে। মাঝপথে একটা ছেলের সাথে খুশবুর দেখা হয়, আর ছেলেটাকে খুশবু চেনে। এটা সেই ছেলে যে খুশবুকে রাবিতের কথাই কিডন্যাপ করেছিল। সেটা খুশবুর সামনে এসে মাথা নিচু করে বলল, সরি ভাবি, তোমাকে মাঝ রাস্তায় দাঁড় করানোর জন্য। খুশবু প্রকোচকে জিজ্ঞেস করলো, কে ভাবি? না মানে খুশবু। সরি বলার জন্য কি দাঁড় করিয়েছেন? সেটি মাথা নাড়ালেই খুশবু জিজ্ঞেস করে, তাহলে? আসলে রাবিতের সাথে তুমি যে মেয়েটার ছবি দেখেছিলে, সেটা আসলে আমার গার্লফ্রেন্ড। তাকে ভীষণ ভালোবাসতাম আমি, কিন্তু রাবিত বলেছিল মেয়েটা নাকি বাজে স্বভাবের, আর ও আমাকে বিশ্বাস করানোর জন্য ছবিগুলো ইচ্ছে করে তুলেছিল। কিন্তু আমি তো জানতাম না মেয়েটা আসলেই বাজে। সে ছবিগুলো দিয়ে সুযোগে অসৎ ব্যবহার করছে। আমি জানি। ছেলেটা চোখ দুটো রসগোল্লার বানিয়ে বলল, জানো মানে? এই ঘটনার কয়েকদিন পরে মেয়েটার সাথে আমার দেখা হয়েছিল। তখন মেয়েটা পাশের বিল্ডিং থেকে টিউশনি শেষ করে বাড়ি ফিরছিল। সেদিন তাকে ক্লোরোফর্মের সাহায্যে অজ্ঞান করে কিডন্যাপ করেছিলাম। অবশ্য আমি একা ছিলাম না, সাথে ইভাও ছিল। তখন তার কিছু কিউট ছবি তুলে ব্ল্যাকমেল করে সব সত্যি জানতে পেরেছিলাম। ছেলেটার ফেস এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল সে অবাকের চূড়ান্ত পর্যায়ে। মুহূর্তের মধ্যেই মুখটা মলিন করে সে বলল, তাহলে তুমি শুধু শুধু তাকে কষ্ট দিলে। খুশবু মুখটা ছোট করে ফেলল। ছেলেটা এক রাশ হতাশা নিয়ে বলল, জানো, আজ রাবিত দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে, শুধু তুমি ভুল বুঝেছো বলে।
খুশবু 7 আসমান থেকে পড়ে গিয়ে জ্ঞান ফিরল। সে কত বড় ভুল করলো তা এখন বুঝতে পারছে। তবে খুশবুর উপস্থিত বুদ্ধি ভালো থাকায় সে তৎক্ষণাৎ চমৎকার একটা বুদ্ধি বের করে ফেলল। সে ছেলেটাকে বুঝিয়ে সুঝিয়ে রাবিতকে ফোন করিয়ে বলে খুশবু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে রাবিতের জন্য। যতক্ষণ না সে আসছে ততক্ষণ খুশবু এক পাও নড়বে না। সেটা ঘাবড়ে গেলেও খুশবুর কথা মতো রাবিতকে ফোন করে জানায়। রাবিত গাড়ি চালাচ্ছে নাকি উড়োজাহাজ চালাচ্ছে তা সে জানে না। সে শুধু জানে তাকে খুশবুর কাছে যেতে হবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে যেতে হবে। হাজার বারণ করেও রাবিতের বন্ধু রাস্তা থেকে সরাতে পারেনি খুশবুকে। মেয়েটা বড্ড জেদি আর রাবিত বড্ড রাগী। দুজন যে কিভাবে সংসার করবে তা ভেবেই পাচ্ছে না তার বন্ধু। অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরেও রাবিত এসে পৌঁছাতে পারেনি সেখানে। খুশবুর রাগ হচ্ছে ভীষণ। সে কতটা রিস্ক নিয়ে দাঁড়িয়ে আছে এখানে তা কি রাবিত জানে? একটা সেলফি তুলে তাকে পাঠালে কেমন হয়? কিন্তু সে কি জানতো তার সেলফি তোলাতে সময় দ্রুত গামী গাড়িটা আসবে? আর খুশবু ঘটনার আকস্মিকতায় বনে গেছে। খুশবু রাস্তার পাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। শুভর জন্য আনা ডিমগুলো তার নিথর দেহের পাশে গড়াগড়ি খাচ্ছে, কারণ সে তো খুশবুকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে সরায়, আর সে নিজেই সরতে ভুলে গেল। পরিশিষ্ট অনেকটা সময় পেরিয়ে গেলেও ইফরা আর খুশবুর সাথে কথা বলে না। খুশবুও আগের মতো ছেলে মানুষই করে না, পাগলামি করে না। আর রাবিত অপেক্ষায় আছে একদিন খুশবু নিজেকে ফিরে পাবে, তখন রাবিতও তার জীবন ফিরে পাবে। রাবিতের বাবা অপেক্ষায় আছেন তার বৌমার সাথে ঝগড়া করার জন্য। শাশুড়ির পরিবর্তে শ্বশুর বৌমা ঝগড়া বাঁধিয়ে তিনি রেকর্ড করতে চান। রাবিতের মা অপেক্ষা করছে তার পরিমার সাথে মিলে নিজের স্বামীকে ব্ল্যাকমেল করার জন্য। রুবির এখনও জানা হয়নি খুশবু কোন পৃথিবী থেকে এসেছে। সে সেই পৃথিবীর ছেলেও পায়নি। আর জেঠুও আগের মতো বই নিয়ে বসে থাকেন না। সামনে বই থাকলেও ওনার চোখ আর মন থাকে খুশবুর মনমরা দৃষ্টির ওপর। কবে মেয়েটা আগের মতো হাসবে? খামখেয়ালিপনায় সবাইকে বিভ্রান্ত করবে। কাজের মেয়েটাও মালিকের মন জয় করার জন্য ওনার বইয়ের প্রশংসা করে না। দুবেলা এসে রেঁধে বেড়ে চলে যায়। মাঝে মাঝে খুশবুকে ছাদে নিয়ে যায়। মন ভালো করার জন্য বেসুরো গলায় গান গায়, গল্প করে, মাথায় তেল দিয়ে বিরিয়ানি করে দেয়। কিন্তু খুশবু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে অসীমে।